আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু সবাই কষ্ট করে জানান তো যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যালো, কথা কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানান তো কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো, কথা তো শুনতেছি না। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু সবাই কষ্ট করে জানান তো যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যালো, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানান তো কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো। আচ্ছা, সবাই কষ্ট করে হচ্ছে একটু ক্লাসে জয়েন হন। আর হচ্ছে একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দেন ক্লাসগুলো। ওকে। সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানান যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাইতে হবে, কমেন্ট করে জানান যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে? কমেন্ট একটা করলে তো সমস্যা নেই, একটা কমেন্ট করতে হবে যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। এটা একটু এনশিওর করেন যে আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা, ঠিক আছে? একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে ক্লিয়ারলি আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একটু কষ্ট করে জানান তো সবাই। যদি শোনা যায় সবাই একটু কমেন্ট একটু কমেন্ট করে লিখেন, ঠিক আছে? যে আমাকে শোনা যাচ্ছে কিনা। এই সাময়িক আপদ। আপনারা সবাই ক্লাসে জয়েন হন। সবাই হচ্ছে কষ্ট করে একটু ক্লাসে জয়েন হয়ে যান, ঠিক আছে? ওকে, সবাই একটু কষ্ট করে ক্লাসে আসেন, আমরা ক্লাসটা শুরু করব কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা ক্লাস শুরু করব। সবাই হচ্ছে একটু কষ্ট করে ক্লাসে চলে আসেন, ঠিক আছে? আপনারা হচ্ছে সবাই, হ্যাঁ, সাব্বির হাসান, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। তালহা জামান, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান ক্লিয়ার, তালহা জামান ক্লিয়ার ভাইয়া। ওকে, ওকে, কোনো সমস্যা নেই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। সবাই হচ্ছে একটু টাইম লাইনে হচ্ছে ক্লাসগুলো শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? সবাই হচ্ছে একটু কষ্ট করে টাইম লাইনে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ অনেক ইফেক্টিভ ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই হচ্ছে মাস্ট। হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনার কি প্রশ্ন একটু বলেন। হ্যাঁ, ওকে, এমডি রাকিব, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই হচ্ছে একটু কষ্ট করে ক্লাসগুলো টাইমলাইনে শেয়ার করে দিবেন, ঠিক আছে? একটু কষ্ট করে হচ্ছে ক্লাসগুলো একটু টাইমলাইনে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আমরা ক্লাস কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাস শুরু করতেছি, ঠিক আছে? আমাদের সবাই চলে আসুক। আচ্ছা, আমরা যারা যারা হচ্ছে ক্লাসে জয়েন হয়েছি তারা সবাই কষ্ট করে, সবাই হচ্ছে একটু, যে ক্লাসে যারা আসছি, আমরা যারা ক্লাসে আসছি তারা কষ্ট করে হচ্ছে আহ কথা আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, ইভেন হচ্ছে সবাই হচ্ছে নিজের টাইম লাইনে হচ্ছে ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমরা হচ্ছে ক্লাস এখনই আমরা হচ্ছে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই হচ্ছে একটু আমাকে পেন কোনটা ভাই, পেন ভুলে গেছি তো। এটা আচ্ছা, উৎপাদন ব্যবস্থাপনা মানে মার্কেটিং। উৎপাদন ব্যবস্থাপনা মার্কেটিং, আচ্ছা, মার্কেটিং ক্লাস যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই মার্কেটিং ক্লাস দিব, সমস্যা নাই। আমি হচ্ছে একটা মার্কেটিং ম্যারাথন ক্লাস দিয়ে দিব, কোনো সমস্যা নাই। খুব গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে ওই টপিকগুলো নিয়ে হচ্ছে একটা ম্যারাথন ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, ওকে। সাব্বির হোসেন, সাব্বির হাসান, ওকে, আপনি আমার কথা বুঝতে পারছেন? যদি হচ্ছে আমাদের প্রয়োজন হয় আমরা অবশ্যই দিব। সবাই
সবাই কষ্ট করে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দেন। সবাই হচ্ছে কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দেন। ইনশাল্লাহ আমরা সবাই কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। ঠিক আছে? একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দেন। হ্যাঁ, হ্যাঁ। সাব্বির হাসান, আমরা অবশ্যই মার্কেটিং ক্লাস নিব। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমরা অবশ্যই মার্কেটিং ক্লাস নিব আপনাদের জন্য। আপনারা যারা আমাদের পেইড ব্যাচে আছেন, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য হচ্ছে একটা হচ্ছে কি করব, আমরা হচ্ছে আপনারা ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? একদম কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনুরূপ, একদম এটা কথা আমরা হচ্ছে আমরা সমতর ফ্যামিলি কথা দিচ্ছি যে আমরা যেই প্যাটার্নে পরীক্ষা নিব, ঠিক আছে, ওই প্যাটার্নটাই কুমিল্লা ইউনিভার্সিটিতে আসবে। ঠিক আছে? কারণ আমরা সবাই হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঠিক কেমন প্রশ্ন হয়। ঠিক আছে? আমাদের সবার অনেক বেশি ধারণা আছে। সো আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি যেই টাইপের প্রশ্ন আমরা আপনাদেরকে প্রোভাইড করব, ওই টাইপই আপনার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসবে। তাহলে মাথায় রাখতে হবে, আপনাদের যাদের টার্গেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, তারা কি করবেন, তারা হচ্ছে কষ্ট করে আপনারা হচ্ছে অবশ্যই আপনারা ফ্রিতে, অর্থাৎ যারা আমাদের পেইড ব্যাচে আছেন, অনলি অনলি পেইড ব্যাচ, অনলি যারা পেইড ব্যাচে আছেন তারা শুধুমাত্র ফ্রিতে ফ্রিতে আপনারা পরীক্ষা দিতে পারবেন মডেল টেস্ট অফলাইন। আর যারা যারা আমাদের পেইড ব্যাচের বাহিরে, তাদের জন্য আমরা কোর্স ফি রাখছি মাত্র, অর্থাৎ 999 টাকা। মনে রাখতে হবে 999 টাকা দিয়ে আপনি কতটা, প্রায় মনে হয় 20টা, আপনি 20টা মানে 20 সেট, আপনি 20 সেট মডেল টেস্ট প্রশ্ন আপনি পাবেন, যেটা দিয়ে আপনার প্রস্তুতি ইনশাল্লাহ অনেকটুকুই কাভার হয়ে যাবে। তাই কথা দিচ্ছি, আপনারা যারা এখনো আমাদের পেইড ব্যাচে ভর্তি হন নাই, তারা হচ্ছে কষ্ট করে একটু আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। পেইড ব্যাচে ভর্তি হয়ে গেলে, যদি আপনি পেইড ব্যাচে ভর্তি হন, তাহলে আপনার জন্য মডেল টেস্ট ফ্রি। আর যারা পেইড ব্যাচে ভর্তি হবেন না, তাদের জন্য হচ্ছে আমরা একটা নামমাত্র কোর্স ফি আপনাদের জন্য রাখছি, সেটা হচ্ছে 999 টাকা, যেটা দিয়ে আপনি অফলাইনে পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের যে ইম্পর্টেন্ট যে ক্লাস, আমরা ওই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা পড়ব সেটা হচ্ছে, আজকে আমরা পড়ব হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। কি পড়ব? আমরা আজকে পড়ব হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে? আর্থিক বিবরণী বিশ্লেষণ, আপনারা সবাই খাতা কলম নিয়ে বসতে হবে। ঠিক আছে? সবাই হচ্ছে কষ্ট করে একটু খাতা কলম নিয়ে বসতে হবে। ঠিক আছে? খাতা কলম নিয়ে বসেন কষ্ট করে, ইনশাল্লাহ আমরা আজকে শিখবো হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসেন, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আর কোনো কমেন্ট হবে না। ঠিক আছে? যদি আমি যে সময় বলবো যে আপনারা কমেন্ট করেন বা হচ্ছে আপনারা প্রশ্নের উত্তর করেন, ঠিক ওই সময় আপনারা কমেন্ট করবেন। এর বাহিরে আর কোনো প্রকার কোনো কমেন্ট হবে না। হ্যাঁ, তালহা জামান, আমি অবচয় অবচয় যেটা আছে ওইটা শেষ করাবো, কোনো সমস্যা নাই, শেষ করাবো ইনশাল্লাহ, কোনো প্যারা নাই। ওকে, আচ্ছা, ওকে, মনে রাখতে হবে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ, ঠিক আছে, তিন প্রকার। কয় প্রকার? মনে রাখতে হবে আর্থিক বিবরণী বিশ্লেষণ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার, এক নাম্বারে হচ্ছে উলম্ব অথবা খাড়া বিশ্লেষণ। এর পরবর্তীতে দুই নাম্বার হচ্ছে সমান্তরাল। তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এই তিনটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ পদ্ধতি। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে উলম্ব অথবা খাড়া বিশ্লেষণ, আরেকটা হচ্ছে সমান্তরাল অথবা আনুভূমিক বিশ্লেষণ, আরেকটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। কি বিশ্লেষণ? অনুপাত বিশ্লেষণ। মনে রাখতে হবে, অর্থাৎ আমাদের অ্যাডমিশন বলেন এবং হচ্ছে আমাদের এইচএসসি সিলেবাস বলেন, এই দুইটা আমাদের কাজ নাই। ঠিক আছে? আমি কি বললাম? অ্যাডমিশন বলেন এবং হচ্ছে এইচএসসি বলেন, ঠিক আছে, এই দুইটা জিনিসের এক্স্যাক্টলি কাজ নাই। আমাদের মূল কাজটা হচ্ছে, কি? অনুপাত বিশ্লেষণ। কি? আমরা এইচএসসি বলেন এবং অ্যাডমিশন বলেন, আমরা আমাদের সিলেবাসে কোনটা আছে? আমাদের সিলেবাসে আছে হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা অনুপাত বিশ্লেষণ নিয়ে আমরা পড়াশোনা করব। কি করব? আমরা অনুপাত বিশ্লেষণ নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করব। কথা বোঝা গেছে? তাহলে
এখান থেকে যদি প্রশ্ন হয় যে আর্থিক বিবরণী বিশ্লেষণ পদ্ধতি কয় প্রকার, তাহলে শুধু এই প্রশ্নটাই হইতে পারে যে আর্থিক বিবরণী বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে তিনটা। কয়টা? তিন প্রকার। আর্থিক বিবরণী বিশ্লেষণ কয় প্রকার? তিন প্রকার হচ্ছে আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ। ক্লিয়ার? ওকে। এর পরবর্তীতে আমরা যেই জিনিসটা যাব সেই জিনিসটা হচ্ছে তারল্য অনুপাত, অর্থাৎ তারল্য অনুপাত, যার ইংরেজি নাম হচ্ছে লিকুইডিটি রেশিও। ইংরেজি নাম কি? ইংরেজি নামটা হচ্ছে লিকুইডিটি রেশিও। ঠিক আছে? আমরা কি পড়াশোনা করব বলুন তো? আমরা হচ্ছে এখন তারল্য অনুপাত নিয়ে পড়াশোনা করব। মনে রাখতে হবে তারল্য অনুপাত মানে একদম খুব সহজ কথা। তারল্য অনুপাত মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি, কি বললাম? স্বল্প মেয়াদি। এর আরেকটি নাম কি? চলতি দায়। অর্থাৎ তারল্য অনুপাত মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি অথবা চলতি দায় পরিশোধ করার ক্ষমতা। এক কথায় ভাই, তারল্য অনুপাত দ্বারা কি বোঝায়? তারল্য অনুপাত দ্বারা বোঝায় একটা প্রতিষ্ঠানের চলতি দায়, কি বললাম? অর্থাৎ একটা প্রতিষ্ঠান, এই একটা প্রতিষ্ঠানের চলতি দায় ইভেন অর্থাৎ স্বল্প মেয়াদি দায়, চলতি দায় যেই কথা, চলতি দায় যেই কথা, স্বল্প মেয়াদি দায় একই কথা। তার মানে তারল্য অনুপাতের মাধ্যমে আপনি কি নির্ণয় করেন? মনে রাখতে হবে তারল্য অনুপাতের মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের কি করি? আমরা হচ্ছে চলতি দায় অথবা স্বল্প মেয়াদি দায় পরিশোধ করি। এই জিনিসটা ভাই না হইলে ২০ বার, ২০ থেকে ৩০ বার ইউনিভার্সিটিতে আসছে যে তারল্য অনুপাত দ্বারা কি বুঝায়। মনে রাখতে হবে তারল্য অনুপাত হচ্ছে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ করার ক্ষমতা। আশা করি ক্লিয়ার। এতটুকু হচ্ছে আপনারা আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার হন, ভাই মনে রাখতে হবে সহজ কথা, একদম তারল্য অনুপাত খুবই সহজ। সেটা কি? তারল্য অনুপাত হচ্ছে অর্থাৎ চলতি দায় এবং চলতি সম্পদ, এর বাহিরে আপনি কোনো কিছুই চিন্তা করার দরকার নাই। অর্থাৎ তারল্য অনুপাতে কি আসে? তারল্য অনুপাতে একটা প্রতিষ্ঠানের হয় চলতি দায় আসবে, না হয় চলতি সম্পদ আসবে। এই দুইটা জিনিসের বাহিরে আপনার চিন্তা করার কোনোই দরকার নাই। তার মানে তারল্য অনুপাত মানে কি? তারল্য অনুপাত মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের চলতি দায় এবং চলতি সম্পদ নিয়ে শুধুমাত্র কাজ করে। তার মানে আপনি সূত্র মনে রাখতে পারবেন খুব ইজিলি। ওকে। এখন তারল্য অনুপাতের ভিতরে মানে তারল্য অনুপাতের ভিতরে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে চলতি অনুপাত নিয়ে। কাকে নিয়ে? চলতি অনুপাত। অর্থাৎ আপনাকে বলবে চলতি অনুপাত বের করো। কিভাবে বের করব? মনে রাখতে হবে চলতি অনুপাত। চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ। কি আছে? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। ঠিক আছে? মনে রাখতে হবে চলতি দায়। তারল্য অনুপাত আপনাকে নির্ণয় করতে বললে অবশ্যই চলতি দায় সব সময় আসবে। তাহলে সূত্র মনে রাখা খুবই সহজ। চলতি দায় সবসময় থাকবে। ঠিক আছে? এই যে চলতি দায় সবসময় চলতি দায় থাকবে, চলতি দায় থাকবে। তাহলে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এরপরে তাহলে কি গেল? তারল্য অনুপাত একটা অলরেডি চলে গেল। ২ নাম্বার হচ্ছে মনে রাখতে হবে তড়িৎ অনুপাত। কি বললাম? তড়িৎ অনুপাত। এর আরেকটি নাম হচ্ছে এসিড টেস্ট অনুপাত। মনে রাখতে হবে এর আরেকটি নাম, এর আরেকটি নাম হচ্ছে দ্রুত অনুপাত। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে দ্রুত অনুপাত। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে দ্রুত অনুপাত। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে, অর্থাৎ মনে রাখতে হবে এই যে তড়িৎ অনুপাত অথবা এসিড টেস্ট অনুপাত, এই তড়িৎ অনুপাত অথবা এসিড টেস্ট অনুপাতের আরেকটি নাম কি? এই আরেকটি নাম হচ্ছে আপনার দ্রুত অনুপাত। কি অনুপাত? দ্রুত অনুপাত। সবাই একটু কমেন্ট করে বলতে হবে, ঠিক আছে? তড়িৎ অথবা এসিড টেস্ট অনুপাতের আরেকটি অনুপাত কি? আরেকটি অনুপাত হচ্ছে দ্রুত অনুপাত। ঠিক আছে? দ্রুত অনুপাত। তাহলে এই তড়িৎ অনুপাতের সূত্র কি? এই তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে মনে রাখতে হবে তড়িৎ সম্পদ। তড়িৎ সম্পদ কোথায় বসবে? তড়িৎ সম্পদ বসবে হচ্ছে আপনার উপরে। তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। কি বললাম? তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এরপরে আপনাকে যদি বের করতে বলে যে কার্যকরী মূলধন অনুপাত, কি বললাম?
কার্যকরী মূলধন অনুপাত। তাহলে কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কি? কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে, মনে রাখতে হবে, উপরে থাকবে হচ্ছে কার্যকরী মূলধন, নিচে হচ্ছে চলতি দায়। তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারলাম, তারল্য অনুপাতের ভিতরে যেই জিনিসগুলো আছে, তেমন তারল্য অনুপাতের ভিতরে কে কে আছে? তারল্য অনুপাতের ভিতরে চলতি দায় আছে। আর কে আছে? তড়িৎ অনুপাত আছে। আর কে আছে? কার্যকরী মূলধন অনুপাত আছে। এই তিনটা জিনিসেই আপনার কি আসে? চলতি দায় আসে। তার মানে সবগুলোই কি হবে? নিচে চলতি দায় হবে। এখন আপনাকে যদি পরীক্ষায় বলে যে তুমি তড়িৎ সম্পদ বের করো, কি বের করো? তড়িৎ সম্পদ বের করো। আপনি কিভাবে তড়িৎ সম্পদ বের করবেন? মনে রাখতে হবে, তড়িৎ সম্পদ নির্ণয় করতে গেলে আপনার কি লাগবে? তড়িৎ সম্পদ নির্ণয় করতে আপনার এই যে চলতি সম্পদ আছে না, এই চলতি সম্পদ থেকে আপনাকে মজুদ পণ্যকে মাইনাস করতে হবে এবং অগ্রিম খরচাবলীকে আপনাকে মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে। অর্থাৎ তড়িৎ সম্পদ সমান সমান চলতি সম্পদ থেকে আপনাকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচগুলোকে আপনাকে মাইনাস করতে হবে। আপনি পাই যাবেন কি? আপনি তখনই পেয়ে যাবেন হচ্ছে তড়িৎ সম্পদ। এখন আপনাকে কার্যকরী মূলধন অনুপাত বের করতে বলছে। আপনি কার্যকরী মূলধন কিভাবে বের করবেন? মনে রাখতে হবে, কার্যকরী মূলধন সমান সমান হচ্ছে এই যে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তখনই আপনি কি পাই যাবেন? তখনই হচ্ছে আপনি কার্যকরী মূলধন পেয়ে যাবেন। এখন এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে। সেই প্রশ্নটা কি জানেন? সেই প্রশ্নটা হচ্ছে, অর্থাৎ তড়িৎ সম্পদ নির্ণয়ে সবাই একটু দেখেন কি এখানে এখানে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে তড়িৎ সম্পদ নির্ণয়ে কোন জিনিসকে বিবেচনা করা হয় না? কি বললাম? অর্থাৎ তড়িৎ সম্পদ, আমার সাথে একটু নোট করতে হবে, ঠিক আছে? তড়িৎ সম্পদ নির্ণয়ে কোন জিনিসকে বিবেচনা করা হয় না? মানে আপনি কোন জিনিস বিবেচনা করেন না? আপনি কোন জিনিস বিবেচনা করেন না? তড়িৎ সম্পদ নির্ণয়ে আপনি কোন জিনিসকে বিবেচনা করেন না? মনে রাখতে হবে, বিবেচনা করেন না মানে কি? বিবেচনা করেন না মানে হচ্ছে আপনি যেই জিনিসটাকে বাদ দিয়ে দিছেন। আচ্ছা আমাকে বলেন তো, এই যে একটু আগে আমরা তড়িৎ সম্পদ নির্ণয় করলাম। তড়িৎ সম্পদ নির্ণয় করতে গিয়ে আমরা কোন জিনিসটাকে মাইনাস করছি? মানে বাদ দিছি। দেখেন তো, আমরা মজুদ পণ্যকে বাদ দিছি। কি দিছি? আমরা মজুদ পণ্যকে মাইনাস করছি এবং আমরা অগ্রিম খরচকে মাইনাস করছি। তার মানে আমরা এই কথা বলতে পারি যে তড়িৎ সম্পদ নির্ণয় করতে গেলে আপনাকে মজুদ পণ্যর প্রয়োজন হয় না। কি বললাম? তড়িৎ সম্পদ নির্ণয় করতে মজুদ পণ্যের প্রয়োজন হয় না এবং অগ্রিম খরচাবলীর প্রয়োজন হয় না। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে তড়িৎ সম্পদ নির্ণয়ে মজুদ পণ্য এবং অগ্রিম খরচাবলীর প্রয়োজন নাই। দেন দেন হবে। ঠিক আছে? এতটুকু বুঝছেন কিনা? তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এতটুকু বুঝছেন কিনা? তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। যে তড়িৎ সম্পদ নির্ণয়ে আমার কি প্রয়োজন হয় না? তড়িৎ সম্পদ নির্ণয় করতে আমার মজুদ পণ্য এবং অগ্রিম খরচের প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? বিকজ এটা কি? আমরা মাইনাস করি। এটা কি করি আমরা? এটাকে আমরা মাইনাস করি। তাই প্রয়োজন হয় না। বোঝা গেল? তাই প্রয়োজন হয় না। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার থাকলে আমরা পরবর্তী প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ। মানে পরবর্তীতে যাচ্ছি। এতটুকু ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে জানান যে এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা। ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে যাই। ঠিক আছে? আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমরা যে জিনিসটা যাবো সেটাতে যাই। আচ্ছা। তাহলে সবাই আনসার করেন। সবাই হচ্ছে কষ্ট করে একটু আনসার করেন। ১ নাম্বারটা সবাই আনসার করেন। সবাই। সবাই ১ নাম্বারটা আনসার করেন। তারল্য অনুপাত কি নির্দেশ করে বলেন তো? সবাই খেয়াল করেন। কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয় ২১-২২ এ আসছে, ৪-৫ এ আসছে, বরিশাল বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছ টাইপ ইউনিভার্সিটি গুলাতে আসছে। তাহলে সবাই আনসার করেন যে তারল্য অনুপাত কি নির্দেশ করে? একটু আগে পড়াইলাম। সবাই হচ্ছে ১ নাম্বারটা আনসার করেন। যে তারল্য অনুপাত অর্থাৎ আমরা একটু আগে যা পড়লাম তা থেকে আমরা প্রশ্ন সমাধান করব। একটু আগে পড়লাম না যে তারল্য অনুপাত নিয়ে পড়াশোনা করলাম না, জাস্ট আপনি এখন তারল্য অনুপাত নিয়ে একটু কোয়েশ্চেন সমাধান করেন, দেখি আপনি পারেন কিনা, আপনারা পারেন কিনা। তার মানে তারল্য অনুপাত কি নির্দেশ করে? সবাই একটু আনসার করেন। ১ নাম্বারটা সবাই আনসার করেন। সবাই একটু কষ্ট করে কমেন্ট করতে হবে ১ নাম্বারটা।
প্রীতিকার সি, প্রীতিকার সি, এরপরে হচ্ছে ইসরাত জাহান সি, সাবিকুন নাহার সি, সবুজ মজুমদার সি, এমডি রাকিব সি। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে আনসার করতে হবে। ওকে, আচ্ছা, আমরা একটু আগে পড়লাম তারল্য অনুপাত। এই তারল্য অনুপাত মানে কি জানেন? একটু আগে পড়লাম তারল্য অনুপাত মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ করার ক্ষমতা। চলতি দায় পরিশোধ করার ক্ষমতা, অনলি চলতি দায়, চলতি দায় পরিশোধ করার ক্ষমতা। ওকে, একটু আগে আমরা পড়াশোনা করলাম। তাহলে ক নাম্বার দেখেন, ক নাম্বারে কি বলছে? ক নাম্বারে বলছে ব্যবসায়ের দায় পরিশোধ করার ক্ষমতা। সবাই একটা জিনিস নোট ডাউন করেন, সবাই নোট ডাউন করেন, শুধু দায়। শুধু দায় মানে কি জানেন? অর্থাৎ যদি শুধু দায় কথাটা উল্লেখ থাকে, এই দায় মানে হচ্ছে মোট দায়। শুধু দায় মানে কি জানেন? শুধু দায় মানে হচ্ছে মোট দায়। অর্থাৎ মোট দায় মানে কি? মোট দায় মানে হচ্ছে যেখানে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় দুইটা জিনিসই উল্লেখ থাকে। যেখানে দীর্ঘমেয়াদী দায়, যেখানে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় দুইটা জিনিসই উল্লেখ থাকে, ঠিক আছে? আমি কি বললাম? যেখানে দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ যেখানে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় দুইটা জিনিসই ইনক্লুডেড থাকে, সেটা কি? সেটা হচ্ছে আমার মোট দায়। শুধু দায় মানে কি? শুধু দায় মানে হচ্ছে মোট দায়। তাহলে আমরা কি তারল্য অনুপাত নির্ণয় করতে মোট দায় দীর্ঘমেয়াদী দায়কে ধরছিলাম? দীর্ঘমেয়াদী দায় আমরা ধরি নাই, তাই আমাদের ক নাম্বারটা আনসার হবে না। ঠিক আছে? ব্যবসায়ের সকল দায়, সকল দায় মানে কি? সকল দায় মানে হচ্ছে যেখানে দীর্ঘমেয়াদী দায়ও থাকবে, যেখানে স্বল্পমেয়াদী দায়ও থাকবে। তাহলে খ নাম্বারটা আনসার হবে না। এই যে ভালো করে দেখেন কি বলছে? ব্যবসায়ের চলতি দায়, এক্স্যাক্টলি দিস ইজ দ্য আনসার। ব্যবসায়ের চলতি দায় পরিশোধ করার, কি বললাম? ব্যবসায়ের চলতি দায় পরিশোধ করার ক্ষমতা। বোঝা গেল? আনসার হবে গ নাম্বার। ব্যবসায় দীর্ঘমেয়াদী দায় কখনোই না, ব্যবসায় দীর্ঘমেয়াদী হবে না, স্বল্প মেয়াদী হবে, তাই এটাও আনসার হবে না। এটাও কি হবে না? এটাও আমার আনসার হবে না। এই সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেন, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে? তাহলে আমার কি গ নাম্বারটাও আনসার হবে না। এক নাম্বারটা ক্লিয়ার? এক নাম্বারটা ক্লিয়ার হলে সবাই দুই নাম্বারটা আনসার করেন, সবাই দুই নাম্বারটা আনসার করেন, দুই নাম্বার সবাই। এই যে কেউ আবোল তাবোল কমেন্ট করা যাবে না, ওকে? সবাই মনোযোগ সহকারে ক্লাস করতে হবে, ঠিক আছে? সবাই মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। দুই নাম্বারটা আনসার করেন, দুই নাম্বারটা সবাই কষ্ট করে দুই নাম্বারটা আনসার করেন। যে চলতি দায় পরিশোধ করার সক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়? অর্থাৎ একটা প্রতিষ্ঠানের চলতি দায় আপনি কি দিয়ে পরিশোধ করবেন? সবাই আনসার করেন তো, সবাই। দুই নাম্বারটা সবাই আনসার করেন। দুই, একটা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ করার সক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়? সবাই কষ্ট করে দুই নাম্বারটা আনসার করতে হবে। দুই, সবাই 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 একটু ইয়ে করতে হবে। দুই, ওকে। প্রীতিকার দুইয়ের সি, ইসরাত জাহান 2 এর সি, সাব্বির খান 2 এর সি, তালহা জামান 2 এর সি, সরকার বিশ্বজিৎ 2 এর সি, এমডি রাকিব 2 এর সি, সাবিকুন নাহার 2 এর সি। ওকে, সবুজ মজুমদার 2 এর সি। ওকে, আমরা খেয়াল করি চলতি দায়। চলতি দায় মানে কি? মানে চলতি দায় কিভাবে পরিশোধ করে? মনে রাখতে হবে চলতি দায় পরিশোধ করে তারল্য অনুপাত দ্বারা। কি অনুপাত দ্বারা? চলতি দায় পরিশোধ করে তারল্য অনুপাত দ্বারা। কিন্তু পরীক্ষায় প্রশ্নে তারল্য অনুপাত আছে? কোথাও কিন্তু তারল্য অনুপাত দেওয়া নাই। তাহলে আপনি কিভাবে আনসার করবেন? আমরা জানি তারল্য অনুপাতের ভিতরে কে কে আছে? আমরা জানি তারল্য অনুপাতের ভিতরে চলতি দায় আছে। কি আছে? চলতি অনুপাত আছে। চলতি অনুপাত আছে। দুই নম্বরে কে আছে? দুই নম্বরে আমরা জানি এসিড টেস্ট মানে কি? এসিড টেস্ট অনুপাত আছে। কি আছে? এসিড টেস্ট অনুপাত আছে। তিন নম্বরে কে আছে? তিন নম্বরে আমরা জানি কার্যকরী মূলধন। এই কার্যকরী মূলধন আমার কি রয়েছে? বুঝা গেল? তার মানে তারল্য অনুপাত যদি থাকতো তারল্য অনুপাত আনসার হতো, কিন্তু তারল্য অনুপাত দেওয়া নাই। কিন্তু তারল্য অনুপাতের ভিতরে কি আছে? এই যে এসিড টেস্ট, এই যে আমাদের আনসার কি? এসিড টেস্ট। কারণ তারল্য অনুপাতের ভিতরে কি আছে? এসিড টেস্ট আছে। তার মানে এসিড টেস্ট দ্বারাও কি করা হয়? একটা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ করা হয়। বুঝা গেল? ওকে, তাহলে এটা আনসার হবে না। ঠিক আছে, আমাদের এটা কি আনসার হবে? এটা আমাদের আনসার হবে না। এই হয় না, ইয়ে হয় না কেন যে?
আমাদের ক নাম্বার আনসার হবে না? বুঝবো না তো, জাস্ট আমি লিখবো। ওকে, তাহলে কি আমাদের এই যে খেয়াল করেন, ক নাম্বারটা আনসার হবে না, খ নাম্বারটা আনসার হবে না, এটাও হবে না, এটাও হবে না। আনসার কত? আনসার হচ্ছে আমাদের সি, এসিড টেস্ট অনুপাত। চলতি দেয় পরিষ্কার অনুপাত কি? আমাদের এসিড টেস্ট অনুপাত, একই কথা। ওকে, আমরা এবার 3 নাম্বারে চলে যাই। কত নাম্বার? 3 নাম্বার। আচ্ছা, সবাই সবাই কষ্ট করে 3 নাম্বারটা আনসার করেন। 3, অর্থাৎ খেয়াল করেন, নিম্নের কোনটি স্বল্প মেয়াদী তারল্যের মাপকাঠি? আচ্ছা, স্বল্প মেয়াদী বলছে, তার মানে কি? স্বল্প মেয়াদী মানে কি? তারল্য অনুপাত। কি বললাম? স্বল্প মেয়াদী মানে কি? স্বল্প মেয়াদী মানে হচ্ছে তারল্য অনুপাত। তাহলে খেয়াল করেন, কি বলছে? যে নিচের কোনটি, আচ্ছা ওকে ওকে, চেঞ্জ করতেছি, সমস্যা নাই। এই কালার, এটা দেখা যায়? এই কালার ঠিক আছে? এই কালারটা হলুদ কালার ঠিক আছে? আচ্ছা, সবাই 3 নাম্বারটা আনসার করেন। আচ্ছা, খেয়াল করেন কি বলছে? নিম্নের কোনটি স্বল্প মেয়াদী তারল্যের মাপকাঠি হিসেবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ? মনে রাখতে হবে, এই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এই কথাটার মানে কি? মনে রাখতে হবে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এই কথাটার মানে হচ্ছে কোনটা তারল্য অনুপাত নির্ণয় করতে বিবেচনা করা হয় না। কি বললাম? কোনটা তারল্য অনুপাত নির্ণয় করতে বিবেচনা করা হয় না, মানে কোনটা তারল্য অনুপাতের ভিতরে অন্তর্ভুক্ত নাই, বিবেচনা করা হয় না। কোনটা তারল্য অনুপাতে বিবেচনা করা হয় না। বোঝা গেল? সাব্বির খান 3-এর এ। আচ্ছা, খেয়াল করেন, নিম্নের কোনটি কি বলছে? অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মানে কি? অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মানে হচ্ছে আপনি কোন জিনিসটাকে তারল্য অনুপাত নির্ণয় করতে বিবেচনা করেন না। ঠিক আছে? ওকে, এই যে খেয়াল করেন, তড়িৎ অনুপাত। ভাই, আমি তড়িৎ অনুপাত অবশ্যই বিবেচনা করি। আমি একটু আগে লিখে এলাম না, তারল্য অনুপাত মানে কি? তারল্য অনুপাত মানে হচ্ছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত। তার মানে কি? তার মানে ক নাম্বারটা অবশ্যই হবে চলতি অনুপাত, অবশ্যই হবে। কি হবে? চলতি অনুপাত অবশ্যই হবে। আচ্ছা, খেয়াল করেন তো, দায়, আমি একটু আগে লিখে এলাম, যদি শুধু দায় থাকে, যদি কি থাকে, যদি শুধু দায় থাকে, শুধু দায় মানে কি জানেন? শুধু দায় মানে হচ্ছে মোট দায়। শুধু দায় মানে কি? শুধু দায় এই কথাটার মানে হচ্ছে মোট দায়। আচ্ছা, মোট দায় মানে কি? যেখানে দীর্ঘমেয়াদী দায়ও থাকবে, যেখানে স্বল্প মেয়াদী দায়ও থাকবে। তাহলে দীর্ঘমেয়াদী দায় কি আপনি তারল্য অনুপাতে আসে? তারল্য অনুপাতে আসে না। তাই আমার কি, এই যে সঠিক আনসার হচ্ছে এটা। সঠিক আনসার কোনটা? এটা। অর্থাৎ আমি দায় অনুপাতকে বিবেচনা করি না। সাউন্ড কম শোনা যায়? সাউন্ডে সমস্যা হচ্ছে? বিবেচনা করেন না। আচ্ছা, সাউন্ড একটু, হয়তো সাউন্ডটা একটু সমস্যা হবে, বাট একটু ম্যানেজ করে নেন, ঠিক আছে? আমাদের মাইক্রোফোনটা সমস্যা করতেছে, কিছুই করার নাই, একটু কষ্ট করে ম্যানেজ করে নেন, ঠিক আছে? একটু কষ্ট করে ম্যানেজ করে নেন, একটু কষ্ট করে ম্যানেজ করে নেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের কি, আমাদের গড়াম বাট্টা মানে কি? দায় অনুপাত, যেই জিনিসটাকে আমরা বিবেচনা করি না। ওকে, পরবর্তীতে খেয়াল করেন কি বলছে? চলতি কার্যক্রম থেকে নগদ প্রবাহ। ভাই, আমি কি বললাম? তারল্য অনুপাত মানে কি? তারল্য অনুপাত মানে হচ্ছে, তারল্য অনুপাত এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যেখানে চলতি দায়, যেখানে চলতি দায় এবং চলতি সম্পদ, চলতি দায় এবং চলতি সম্পদ
জিনিস মিলাইয়া কি হবে? এই দুইটা জিনিস মিলাইয়া আমার তারল্য অনুপাত হবে। তার মানে খেয়াল করেন, চলতি কার্যক্রম, চলতি কার্যক্রম মানে কি? এটা অবশ্যই চলতি সম্পদ যার তারল্য অনুপাত নির্ণয় করতে আসবে। তাহলে এটাও আমার কি আসবে? দেনাদার আবর্তন, ভাই মনে রাখতে হবে, দেনাদার আবর্তন মানে কি? দেনাদার আবর্তন মানে হচ্ছে, দেনাদার আবর্তন মানে কি? দেনাদার আবর্তন, দেনাদার ভাই চলতি সম্পদ না? এই যে সবাই একটু বলেন তো, দেনাদার কি? দেনাদার চলতি সম্পদ না? তা আমি কি বললাম? তারল্য অনুপাত মানে কি? চলতি সম্পদ, চলতি দায়। তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই আমার এটাও আমার আসবে। আসবে না কোনটা? শুধু দায় অনুপাত। কেন? কারণ দায়টা হচ্ছে, শুধু দায় মানে কি? মোট দায়। এই জন্য আসবে না। সাউন্ড কি বেশি প্রবলেম? সাউন্ড কি একবারে শোনা যায় না? আচ্ছা সবাই আমাকে বলেন তো, সাউন্ড কি একেবারেই সমস্যা নাকি হচ্ছে একটু, মানে ক্লাস কি ম্যানেজ করা যাবে, মানে ক্লাস করানো যাবে, ক্লাস করানোর মতো সাউন্ড আছে? আচ্ছা, সাউন্ড কি বেশি প্রবলেম? একটু একটু কষ্ট করে কমেন্ট করেন তো, সাউন্ড কি বেশি প্রবলেম? ওকে, এখন ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু কষ্ট করে ক্লাসটা একটু ম্যানেজ করার ট্রাই করেন। ওকে, আচ্ছা, পরবর্তীতে চলে যাই 4 নাম্বার। ওকে, আচ্ছা সবাই 4 নাম্বারটা আশা করেন। কমান্ডা, সবাই 4 নাম্বারটা আশা করেন, সবাই 4। শোনা যায় না? সবাই 4 নাম্বারটা আশা করেন, 4। নিচের কোনটি সাধারণত স্বল্প মেয়াদী তারল্যের, এখন প্রশ্নটা ঠিক ছিল। পড়েন তো, কি বলছে? কেন? টাকা তো ল্যাপটপ, টাকা তো ফাইলে দিব, টাকা তো আছে না। ল্যাপটপে আসি, ওর ল্যাপটপে টাকা আমি একজনকে দিছি, একজনকে দিছি, তার কাজ একটু, কাজ মানে ইমার্জেন্সি কাজ লাগবে, তাকে একটু দিছি আর কি, সে দিলে নিয়ে নিব। আমি তো 5 থেকে 10 টাকা পাইছি, আরেকজনকে দিছি আর কি। আস্তে। এই সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলো তো। আচ্ছা, খেয়াল করেন, বলছে কি? সাধারণত স্বল্প মেয়াদী তারল্য মানে কি? তারল্য অনুপাত মানে কি? মানে হচ্ছে তারল্য অনুপাত। সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মানে কি? যেটা বিবেচনা করা হয় না, যেটা বিবেচনা করা হয় না। ওকে, চলতি অনুপাত অবশ্যই বিবেচনা করা হয়। ত্বরিত অনুপাত অবশ্যই বিবেচনা করা হয়। নগদ অনুপাত, নগদ মানে কি? নগদ মানে হচ্ছে চলতি সম্পদ। নগদ মানে কি? নগদ মানে হচ্ছে চলতি সম্পদ, যেটা অবশ্যই বিবেচনা করা হয়। বিবেচনা করা হয় না কি? মনে রাখবেন, শুধু ঋণ। এই শুধু ঋণ কথাটা উল্লেখ থাকলে এটা অবশ্যই দীর্ঘমেয়াদী ঋণ, মনে রাখতে হবে। শুধু ঋণ মানে কি? শুধু ঋণ মানে হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। এটা ভালো করে একটু মনে রাখবেন। শুধু ঋণ মানে কি? শুধু ঋণ মানে হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। নট ক্লিয়ার? ফলাফল লিখে নট ক্লিয়ার। শুধু ঋণ মানে কি? শুধু ঋণ মানে হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। আমি আবার গলা ফাটাই ফেলতেছি, সাউন্ড ক্লিয়ার নাই দেখে। আর কত বলেন? শুধু ঋণ মানে কি? শুধু ঋণ মানে হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। সবাই হচ্ছে আজকের ক্লাসটা একটু কষ্ট করে ক্লাসটা করেন। আমরা মাইক্রোফোন চেঞ্জ করছি কিন্তু সমস্যার সমাধান হয় নাই। বুঝতে পারছেন? মাইক্রোফোন চেঞ্জ করা হয়েছে কিন্তু সমস্যাটা সমাধান হয় নাই। বুঝতে পারছেন? সবাই একটু কষ্ট করে আজকের ক্লাসটা একটু ম্যানেজ করার ট্রাই করেন। বুঝতে পারছেন? সমস্যা যেহেতু হইছে, একটু কষ্ট করে ম্যানেজ করার ট্রাই করেন। বুঝা গেল? আজকের ক্লাসটা একটু কষ্ট করে ম্যানেজ করার ট্রাই করেন।
ঠিক আছে, একটু ওকে। সবাই 5 নাম্বারটা আনসার করেন। 5 প্রতিষ্ঠানের তাৎক্ষণিক। আচ্ছা, কি বললো? প্রতিষ্ঠানের তাৎক্ষণিক স্বল্প মেয়াদী তরলতা। কি বলছে? তাৎক্ষণিক মানে কি? অর্থাৎ একটা প্রতিষ্ঠানের স্বল্প তাৎক্ষণিক স্বল্প মেয়াদী তরলতা যাচাই করে কোনটা? সবাই আনসার করেন তো। 5 সবাই আনসার করেন। হামিদুর রহমান 5 এর খ। ভেরি গুড। সবাই আনসার করেন 5 তাৎক্ষণিক। ঠিক আছে, আমি একটু আগে বললাম একটা প্রতিষ্ঠানের তাৎক্ষণিক। কি বললাম? একটা প্রতিষ্ঠানের তাৎক্ষণিক এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে দ্রুত। তাৎক্ষণিক অথবা দ্রুত আপনি যদি চলতি দায় পরিশোধ করেন, কি বললাম? তাৎক্ষণিক এবং দ্রুত যদি আপনি চলতি দায়কে পরিশোধ করেন, কি করেন? চলতি দায়কে যদি আপনি পরিশোধ করেন, সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই এসিড টেস্ট অনুপাত হবে। কি হবে? এসিড টেস্ট অনুপাতের আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে তড়িৎ অনুপাত। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে তড়িৎ অনুপাত। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে তড়িৎ অনুপাত। আনসার কত? আনসার হচ্ছে খ, এসিড টেস্ট অনুপাত। বুঝা গেল? আনসার কত? খ। প্রতিষ্ঠানের তাৎক্ষণিক অথবা দ্রুত চলতি দায় পরিশোধ করার ক্ষমতাকে বলা হয় এসিড টেস্ট অনুপাত, ইভেন তড়িৎ অনুপাত। আমার কথা ক্লিয়ার? এই যে সবাই 5 নাম্বারটা ক্লিয়ার? যতটুকু পড়াইলাম অতটুকু থেকে দেখছেন কয়েকটা প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন আসছে। জাস্ট ভালো করে পড়াশোনা করলেই হবে। ওকে। আচ্ছা, সবাই এটা আনসার করেন। সবাই এটা আনসার করেন। নিচের কোনটি তারল্য অনুপাত নয়? সবাই আনসার করেন তো। নিচের কোনটি তারল্য অনুপাত নয়? 6। সবাই 6 নাম্বারটা আনসার করেন। 6। সবাই 6 নাম্বারটা আনসার করেন। সবাই 6 নাম্বারটা আনসার করেন। নিচের কোনটি তারল্য অনুপাত নয়? ঠিক আছে, সবাই একটু চিন্তা করে আনসার করেন। নিচের কোনটি তারল্য অনুপাত নয়? সবাই 6 নাম্বারটা আনসার করেন। নিচের কোনটি তারল্য অনুপাত নয়? আমরা জানি তারল্য অনুপাত কয়টা? চলতি অনুপাত অবশ্যই তারল্য অনুপাত। মজুদ আবর্তন, মজুদ মানে কি বলুন তো? শুধু মজুদ। মনে রাখতে হবে, যদি পরীক্ষায় শুধু মজুদ দেওয়া থাকে, কি দেওয়া থাকে? যদি পরীক্ষায় শুধু মজুদ দেওয়া থাকে, শুধু মজুদ মানে হচ্ছে সমাপনী মজুদ। শুধু মজুদ মানে কি? শুধু মজুদ মানে হচ্ছে সমাপনী মজুদ। আর সমাপনী মজুদ একটা কি? সমাপনী মজুদ হচ্ছে একটা চলতি সম্পদ। সমাপনী মজুদ কি? সমাপনী মজুদ হচ্ছে একটা চলতি সম্পদ, যা আপনার তারল্য অনুপাত নির্ণয় করতে অবশ্যই বিবেচনা করা হয়। তাহলে আমার গ নাম্বারটাও কি হবে? আমার গ নাম্বারটাও আমার আনসার হবে। ওকে। এরপরে প্রাপ্য হিসাব। কি বললাম? প্রাপ্য হিসাব আবর্তন। প্রাপ্য হিসাব মানে কি? প্রাপ্য হিসাব মানে হচ্ছে অবশ্যই কি? চলতি সম্পদ। প্রাপ্য, প্রাপ্য মানে কি? প্রাপ্য মানে অবশ্যই চলতি হিসাব না? অবশ্যই চলতি হিসাব, যা চলতি সম্পদের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে কি এটাও আমার বিবেচনা করা হবে। এসিড টেস্ট অনুপাত, আমরা তো জানি এসিড টেস্ট অনুপাত অবশ্যই তারল্য অনুপাত। মনে রাখতে হবে শুধু সম্পদ। শুধু সম্পদ মানে কি জানেন? অর্থাৎ এই যে শুধু সম্পদ, এই শুধু সম্পদ মানে হচ্ছে, শুধু সম্পদ মানে হচ্ছে মোট সম্পদ। শুধু সম্পদ মানে কি? শুধু সম্পদ মানে হচ্ছে মোট সম্পদ। আমরা জানি মোট সম্পদ মানে কি? মোট সম্পদ মানে হচ্ছে যেখানে দীর্ঘমেয়াদী সম্পদ, যেখানে আপনার দীর্ঘমেয়াদী সম্পদ যোগ চলতি সম্পদ দুইটা জিনিসই ইনক্লুডেড থাকে। কিন্তু আমরা কি তারল্য অনুপাত নির্ণয় করতে দীর্ঘমেয়াদী সম্পদ নিয়ে কাজ করি? কখনোই কাজ করি না। শুধুমাত্র চলতি সম্পদ নিয়ে কাজ করি। চলতি সম্পদ নিয়ে কাজ করি। তাই আমার আনসার হবে ক। অর্থাৎ সম্পদ মানে কি? সম্পদ মানে হচ্ছে, শুধু সম্পদ মানে কি? মোট সম্পদ। মোট সম্পদ মানে কি? যেখানে চলতি সম্পদ থাকবে, যেখানে দীর্ঘমেয়াদী সম্পদ থাকবে। ভাই, দীর্ঘমেয়াদী সম্পদ কি তারল্য অনুপাতে আসে? আসে না। তাই ক নাম্বার আনসার হবে। মানে বলছে কি কোনটি তারল্য অনুপাত নয়? অবশ্যই সম্পদ আবর্তন, এটা তারল্য অনুপাত নয়। আশা করি ক্লিয়ার। 6 নাম্বারটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হইলে আমি আবার পড়াবো, বাট
আমাকে একটু কষ্ট করে জানাইতে হবে 6 নাম্বারটা ক্লিয়ার কিনা। ইকরাম, আপনি ভালো করে দেখেন। আপনি বলছেন 6 এর 3, 6 এর 3 কিভাবে হয়? মজুদ, শুধু মজুদ, শুধু মজুদ কি জানেন? শুধু মজুদ হচ্ছে সমাপনী মজুদ। শুধু মজুদ মানে কি? শুধু মজুদ মানে হচ্ছে সমাপনী মজুদ, যেটা অবশ্যই চলতি সম্পদ। আমরা জানি সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদ, যা অবশ্যই তারল্য অনুপাতে আসবে। ঠিক আছে? তাই এই জন্য 6 নাম্বারটা হবে না। 6 এর 3 নাম্বারটা হবে না। আনসার হবে কত? আনসার হবে ক। প্রীতিকার 6 এর ওকে। এমডি রাকিব ক্লিয়ার। তালহা জামান ক্লিয়ার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার হইলে একটু কষ্ট করে কমেন্ট করে জানাইতে হবে ক্লিয়ার কিনা। ওকে, বুঝা গেল? আমরা 7 নাম্বার প্রশ্নে চলে যাই। 7। আচ্ছা, আমরা 7 নাম্বার প্রশ্নে চলে যাই। কি বললো? যে তড়িৎ অনুপাত নির্ণয়ে, সবাই 7 নাম্বারটা আনসার করেন। কি বললো? তড়িৎ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচনা করা হয় না? মানে আপনি যখন তড়িৎ অনুপাত নির্ণয় করবেন, আপনি কোন জিনিসটাকে বিবেচনা করবেন না? আমরা জানি তড়িৎ অনুপাত কিভাবে নির্ণয় করে। তড়িৎ অনুপাত নির্ণয় করে হচ্ছে, আমরা জানি তড়িৎ অনুপাত সমান কি? তড়িৎ অনুপাত হচ্ছে কি? আমি একটু আগে বললাম। এটা হচ্ছে, একটু আগে পড়াইলাম। একটু আগে পড়াইলাম না? একটু আগে পড়াইলাম যে চলতি সম্পদ। কি বললাম? একটু আগে বললাম চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুদ। চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুদ বিয়োগ অগ্রিম খরচ। বিয়োগ কি? অগ্রিম খরচ। খেয়াল করেন তো, এটা হচ্ছে তড়িৎ অনুপাতের সূত্র। তড়িৎ অনুপাতের সূত্র। তাহলে খেয়াল করেন তো, আমরা তড়িৎ অনুপাতের ক্ষেত্রে মাইনাস করছি কাকে? আমরা মাইনাস করছি সমাপনী মজুদকে এবং মাইনাস করছি অগ্রিম খরচকে। যেহেতু মাইনাস করছি, তার মানে কি? তার মানে এই জিনিসটা আমার লাগবে না। যেহেতু আমি মাইনাস করছি মানে কি? তড়িৎ অনুপাতে আমার এই জিনিসটা লাগবে না। যেহেতু আমার লাগবে না, তাই আমি মাইনাস করছি। বোঝা গেল? যেহেতু আমার লাগবে না, তাই আমি মাইনাস করছি। কোনটা কোনটা লাগবে না? আমার মজুদ পণ্য লাগবে না এবং হচ্ছে আমার অগ্রিম খরচ, এই দুইটা জিনিস আমার লাগবে না। তাহলে নগদ টাকা অবশ্যই লাগবে। প্রাপ্য হিসাব মানে চলতি সম্পদ অবশ্যই লাগবে। অগ্রিম প্রদত্ত খরচ লাগবে না। মজুদ পণ্য লাগবে না। পদেয় হিসাব মানে কি? চলতি দায় অবশ্যই লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, প্রশ্ন হচ্ছে আনসার তো 2টা হয়ে যায়। আনসার কয়টা হয়ে যায়? আনসার আপনার গ নাম্বারও কারেক্ট, আনসার আপনার গ নাম্বারও কারেক্ট। বুঝা গেল? অগ্রিম প্রদত্ত খরচও কারেক্ট, মজুদ পণ্যও কারেক্ট। যেহেতু 2টা প্রশ্নই দেওয়া আছে, মানে 2টা উত্তরই আপনার কারেক্ট। এখন আপনি কি করবেন? মনে রাখতে হবে, যখন 2টা প্রশ্নই আপনি যখন দেখবেন যে 2টা অপশনই দেওয়া আছে, আনসার হবে মজুদ পণ্য। আনসার কোনটা হবে? আনসার হবে মজুদ পণ্য। কারণ মজুদ পণ্য হচ্ছে সবচেয়ে কম তরল সম্পদ। এই জন্য আনসার হবে ডি। যারা 7-এর সি নাম্বারটা আনসার করছেন তারা অ্যাবসলিউটলি রং। প্রীতিকার 7-এর সি হবে না। কেন সি হবে না? ভাই আমি বললাম অগ্রিম প্রদত্ত খরচ, এটাও উত্তর হয়, ঠিক আছে। মজুদ পণ্য, এটাও উত্তর হয়। এখন আপনি কি চাইলে 2টা প্রশ্নকে আপনি উত্তর করতে পারবেন? আপনি 2টা প্রশ্নকে আপনি উত্তর করতে পারবেন না। তখন কি করবেন? মনে রাখতে হবে, যখন পরীক্ষার হলে এই 2টা উত্তরই দেওয়া থাকবে, তখন আপনি আনসার করবেন মজুদ পণ্য। কেননা মজুদ পণ্য হচ্ছে সবচেয়ে কম তরল সম্পদ। তাই আনসার হবে গ। আনসার কি হবে? আনসার হবে গ। সরকার বিশ্বজিৎ, ইসরাত জাহান, প্রীতিকার, আনসার গুলো ঠিক করেন। কেন? 1 ঘন্টা? বসেন না, বসেন না, চার্জও নাই। আচ্ছা যান, আচ্ছা যান, আচ্ছা যান। তাহলে খেয়াল করেন, এই যে আপনারা বুঝছেন। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এই এতটুকু বুঝছেন কিনা? চান্স দিয়ে যান। এতটুকু ক্লিয়ার কিনা? যে তড়িৎ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে কোনটি বিবেচনা করা হবে না? কোনটা হবে না? মজুদ পণ্য। আনসার কোনটা হবে? মজুদ পণ্য। কেননা মজুদ পণ্য সবচেয়ে কম তরল সম্পদ। তাই আনসার হবে গ। আনসার হবে কোনটা? গ। ওকে। এই এতটুকু ক্লিয়ার কিনা? 7 নাম্বার ক্লিয়ার কিনা সবাই? সবাই আমাকে বলেন যে 7 নাম্বারটা ক্লিয়ার কিনা। সবাই আমাকে একটু কষ্ট করে জানাইতে হবে যে 7 নাম্বার ক্লিয়ার কিনা।
ক্লাস শেষ হলে কিভাবে বন্ধ করবো? ক্লাস শেষ হলে কিভাবে বন্ধ করবো? বন্ধ করবো কিভাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এই যে সবাই সবাই একটু ক্লিয়ার কিনা, সবাই বুঝছেন কিনা? ওকে, আমরা পরবর্তীতে খেয়াল করি। খেয়াল করেন, এইরকম প্রশ্ন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। কি বলছে? যে নিচের কোনটির ফলে তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে? কি ঘটে? তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে। নিচের কোনটির ফলে তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে? যদি আপনি এইরকম প্রশ্ন পরীক্ষার হলে দেখেন, তখন আপনি কি করবেন? যদি আপনি এইরকম প্রশ্ন পরীক্ষার কেন্দ্রে বা পরীক্ষায় যদি আপনি এইরকম প্রশ্ন দেখেন, আপনার সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার কি করতে হবে? আপনাকে সূত্র লিখে ফেলতে হবে। কি লিখতে হবে? আপনাকে সূত্র লিখে ফেলতে হবে। যদি আপনাকে যদি আপনাকে পরীক্ষায় বলে যে কোনটির ফলে তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে, কোনটির ফলে তড়িৎ অনুপাতের বৃদ্ধি হয়, কোনটির ফলে চলতি অনুপাতের হ্রাস ঘটে, চলতি অনুপাতের বৃদ্ধি হয়, একই নিয়ম। আপনি কি করবেন? আপনি তড়িৎ অনুপাতের সূত্র লিখে ফেলবেন। তড়িৎ অনুপাতের সূত্র কি? তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ, এই যে ভুল আনসার করবেন না, তড়িৎ সম্পদ, তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। কি বললাম? তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এটা কি? এটা হচ্ছে তড়িৎ অনুপাতের সূত্র। এটা কি? এটা হচ্ছে তড়িৎ অনুপাতের সূত্র। তড়িৎ অনুপাতের সূত্র কি? তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। ঠিক আছে? এখন একটা জিনিস সবাই নোট ডাউন করেন। সবাই কষ্ট করে একটু নোট ডাউন করতে হবে। ঠিক আছে? নোট ডাউন করেন। এই যে তড়িৎ অনুপাত আছে না? এই তড়িৎ অনুপাতের সাথে এটা কি? এটা অবশ্যই লব না? অর্থাৎ লিখেন, অর্থাৎ তড়িৎ অনুপাতের সাথে লবের সম্পর্ক সমানুপাতিক। কি বললাম? তড়িৎ অনুপাতের সাথে লবের সম্পর্ক, লবের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আপনি একটু কষ্ট করে নোট ডাউন করেন যে তড়িৎ অনুপাতের সাথে এটা কি? অবশ্যই লব না? এটা কি উপরে না? তার মানে লব। মনে রাখতে হবে তড়িৎ অনুপাতের সাথে লবের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে হচ্ছে যদি আপনার তড়িৎ সম্পদ বৃদ্ধি পায়, তড়িৎ অনুপাতও বৃদ্ধি পাবে। মানে যদি হচ্ছে আপনার তড়িৎ সম্পদ বৃদ্ধি পায়, তড়িৎ অনুপাত কি হবে? বৃদ্ধি পাবে। বুঝা গেল? এরপরে মনে রাখতে হবে তড়িৎ অনুপাতের সাথে, অর্থাৎ হর, হরের সম্পর্ক মনে রাখতে হবে বিপরীতমুখী। তড়িৎ অনুপাতের সাথে হরের সম্পর্ক বিপরীতমুখী। মানে কি? মানে হচ্ছে যদি তড়িৎ অনুপাত বৃদ্ধি পায়, চলতি দায় হ্রাস পাবে। যদি তড়িৎ অনুপাত হ্রাস পায়, চলতি দায় বৃদ্ধি পাবে। বুঝা গেল আমার কথা? মনে রাখতে হবে তড়িৎ অনুপাতের সাথে লবের সম্পর্ক সমানমুখী। মানে কি? যদি তড়িৎ সম্পদ বৃদ্ধি পায়, তড়িৎ অনুপাত বৃদ্ধি পাবে। তড়িৎ সম্পদ হ্রাস পাইলে তড়িৎ অনুপাত হ্রাস পাবে। এমনকি তড়িৎ অনুপাতের সাথে চলতি দায়ের সম্পর্ক, চলতি দায়ের সম্পর্ক কি? চলতি দায়ের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। বিপরীতমুখী মানে কি? বিপরীতমুখী মানে হচ্ছে যদি চলতি দায় বৃদ্ধি পায়, তড়িৎ অনুপাত হ্রাস পাবে। যদি চলতি দায় হ্রাস পায়, তড়িৎ অনুপাত বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। আবার প্রশ্ন হচ্ছে যারা এই নাম্বারটা আনসার করছেন, ভাই তড়িৎ অনুপাত নির্ণয় করতে মজুদ পূর্ণ লাগে? মজুদ পূর্ণ তো লাগে না, এটা আগেই বাদ। আপনি যখন তড়িৎ অনুপাত নির্ণয় করবেন, মজুদ পূর্ণ লাগে? মজুদ পূর্ণ লাগে না, এটা আগেই বাদ। এবার খেয়াল করেন তো, জমাকৃত মুনাফা, এটার মানে কি? এটার মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। ভাই মালিকানা সত্ত্ব আমরা কি তড়িৎ অনুপাত নির্ণয় করতে লাগে? লাগে না, তাই এটাও আগেও বাদ। এবার খেয়াল করেন তো, ভালো করে একটু খেয়াল করতে হবে। পদেহ সমূহের বৃদ্ধি, পদেহ মানে কি বলেন তো? পদেহ সমূহের বৃদ্ধি মানে হচ্ছে চলতি দায়। কি বললাম? পদেহ সমূহের বৃদ্ধি মানে কি?
চলতি দায় প্লাস না? চলতি দায় কি? বৃদ্ধি মানে কি? চলতি দায় প্লাস না? আচ্ছা, আমি কি বললাম? চলতি দায়ের সাথে তড়িৎ অনুপাতের সম্পর্ক হচ্ছে বিপরীত। তার মানে কি? যখন চলতি দায় আপনার বৃদ্ধি পাইছে, তড়িৎ অনুপাত কি? অবশ্যই হ্রাস পাইছে না? এই যে সবাই বলেন তো, যখন আপনার চলতি দায় বৃদ্ধি হইছে, তড়িৎ অনুপাত অবশ্যই হ্রাস পাইছে না? কি পাইছে? হ্রাস পাইছে না? আর আবার আনসার কি চাইছে? যে কোনটির ফলে তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে? আনসার হচ্ছে খ। আনসার কত? খ। প্রাপ্য সমূহের বৃদ্ধি। প্রাপ্য মানে কি? এটা আমার আনসার হবে না। এটা আমার কি হবে না? আনসার হবে না। আনসার কোনটা হবে? আনসার হবে খ। যে পদেয় সমূহের বৃদ্ধি। এতটুকু ক্লিয়ার কিনা? সবাই হচ্ছে একটু কষ্ট করে জানান তো যে এতটুকু ক্লিয়ার কিনা? সবাই একটু কষ্ট করে আমাকে জানান যে এতটুকু ক্লিয়ার কিনা? সবাই হচ্ছে আমাকে একটু কষ্ট করে জানান এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সবাই, না হলে আমি আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এরকম অনেক প্রশ্ন আপনি পাবেন, মানে এরকম অনেক প্রশ্ন আসবে। ঠিক আছে? এরকম অনেক প্রশ্ন আসবে, বাট আপনি এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানান। তালহা জামান ক্লিয়ার? ঠিক আছে? ওকে। সবাই হচ্ছে একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাইতে হবে। ঠিক আছে? কমেন্ট না করলে কিন্তু হবে না। ক্লিয়ার না হইলে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। আমি আবার বুঝাবো। ঠিক আছে? কোনো সমস্যা নাই। যদি আপনাকে পরীক্ষায় এই যে কি বলছে, যে কোনটির ফলে কি হয়? তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে, মানে তড়িৎ অনুপাত কমে। যদি আপনাকে এই রকম বলে, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি সূত্র লিখে ফেলবেন। কি করবেন? 1 নাম্বার কাজ কি? সূত্র লিখে ফেলবেন। সূত্র কি? সূত্র হচ্ছে তড়িৎ অনুপাত সমান, সূত্র হচ্ছে তড়িৎ অনুপাত সমান হচ্ছে তড়িৎ সম্পদ। উপরে কি হয়? উপরে হচ্ছে তড়িৎ সম্পদ, নিচে কি? নিচে হচ্ছে চলতি দায়। নিচে কি? নিচে হচ্ছে চলতি দায়। এটা হচ্ছে সূত্র। এটা কি? এটা হচ্ছে সূত্র। মনে রাখতে হবে, এই যে তড়িৎ অনুপাত, মানে যেই জিনিসটা আপনাকে বের করতে বলবে, তড়িৎ অনুপাত, এর সাথে লবের সম্পর্ক সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? যদি তড়িৎ সম্পদ বৃদ্ধি পায়, তড়িৎ অনুপাত বৃদ্ধি পাবে। যদি তড়িৎ অনুপাত হ্রাস পায়, তড়িৎ সম্পদ হ্রাস পাবে। এটা কি? সমানুপাতিক সম্পর্ক। মনে রাখতে হবে, তড়িৎ অনুপাতের সাথে চলতি দায়ের সম্পর্ক বিপরীতমুখী, মানে হরের সম্পর্ক বিপরীতমুখী। মানে কি? মানে হচ্ছে যদি তড়িৎ সম্পদ বৃদ্ধি পায়, চলতি দায় হ্রাস পাবে। যদি চলতি দায় বৃদ্ধি পায়, তড়িৎ অনুপাত হ্রাস পাবে। এটাই হচ্ছে বিপরীত সম্পর্ক। বোঝা গেল? এটা কি? বিপরীত সম্পর্ক। আচ্ছা, মনে রাখতে হবে, তড়িৎ অনুপাত নির্ণয় করতে মজুদ পণ্য আসে না। এটা আমরা সবাই জানি যে মজুদ পণ্য বিবেচনা করা হয় না। জমাকৃত মুনাফা, এর মানে কি? এর মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। জমাকৃত মুনাফা মানে কি? জমাকৃত মুনাফা মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, যা বিবেচনা করা হয় না। এরপরে খেয়াল করেন, পদেয় সমূহের বৃদ্ধি। পদেয় মানে কি? চলতি দায়। পদেয় বৃদ্ধি মানে কি? চলতি দায় বৃদ্ধি। পদেয় মানে কি? চলতি দায় বৃদ্ধি। আমি কি বললাম? চলতি দায়ের সাথে সম্পর্ক বিপরীত। যদি চলতি দায় বৃদ্ধি হয়, তড়িৎ অনুপাত অবশ্যই কমে যাবে। তাহলে আনসার হচ্ছে খ। বুঝা গেল? আমি আবার বুঝাইলাম। ওকে। সবাই 9 নাম্বারটা আনসার করেন। 9। ভাই পানি আছে? একটু পানি দিয়ে যান। সবাই 9 নাম্বারটা আনসার করেন। নিচের কোনটি কার্যভিত্তিক অনুপাতের উপাদান? সবাই কষ্ট করে 9 নাম্বারটা আনসার করেন তো ভাই। সবাই একটু কষ্ট করে 9 নাম্বারটা আনসার করেন। নিচের কোনটি কার্যভিত্তিক অনুপাতের উপাদান? মনে রাখতে হবে, যার সাথে আবর্তন কথা উল্লেখ থাকবে। কি বললাম? যার সাথে আবর্তন কথা উল্লেখ থাকবে, যার সাথে আবর্তন এই কথাটা উল্লেখ থাকবে, সেটাই হচ্ছে কার্যভিত্তিক অনুপাতের উপাদান। কি বললাম? যার সাথে আবর্তন কথাটা উল্লেখ থাকবে, সেটাই মূলত হচ্ছে কার্যভিত্তিক অনুপাতের উদাহরণ। তাহলে এটা কি? এখানে কি আবর্তন আছে? নাই, আনসার হবে না। এই যে খেয়াল করেন, কি আছে? মজুদ আবর্তন। তাহলে আমার আনসার কত? আমার আনসার হচ্ছে খ। এটা হবে না, এটা হবে না। বুঝা গেল? যে যার সাথে আবর্তন কথাটা উল্লেখ থাকবে, যার সাথে আবর্তন কথাটা উল্লেখ থাকবে, সেটাই মূলত হচ্ছে কার্যভিত্তিক অনুপাতের উপাদান। লাস্টে কিছু আনে ক্ষুধা লাগছে।
বোঝা গেল? নিচের কোনটি কার্যভিত্তিক অনুপাত? কার্যভিত্তিক মানে কি? যার সাথে আপনার আবর্তন কথা উল্লেখ থাকবে। এখানে কার সাথে আবর্তন কথা উল্লেখ আছে? অবশ্যই মজুদ আবর্তন। তাহলে আনসার কত? আনসার হচ্ছে বি। বোঝা গেছে? এই ৯ নাম্বার ক্লিয়ার কিনা? ৯ নাম্বার ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু কষ্ট করে জানান তো। সবাই আমাকে একটু কষ্ট করে জানান যে ৯ নাম্বারটা ক্লিয়ার কিনা? হ্যাঁ? এই পর্যন্ত ক্লাসে ক্লাসে তো এই যে সবাই একটু কষ্ট করে জানান ভাই। আরেক প্রকার আছে। আচ্ছা, সবাই সবাই হচ্ছে একটু কষ্ট করে জানান যে ৯ নাম্বারটা ক্লিয়ার কিনা? ওকে, আমরা ১০ নাম্বারে এবার আমরা ম্যাথ সমাধান করব। কি সমাধান করব? ম্যাথ। সবাই ১০ নাম্বারটা একটু দেখব। ১০, আমরা সবাই ১০ নাম্বারটা দেখি। ১০, ঠিক আছে? খেয়াল করেন কি বলছে? চলতি সম্পত্তির পরিমাণ বের করতে বলছে। কি বলছে? আমরা এখন ম্যাথ সমাধান করব। কি সমাধান করব? ম্যাথ। আচ্ছা, সবাই একটু ১০ নাম্বারটা আনসার করেন। ১০, কি বলছে? চলতি সম্পত্তির পরিমাণ আপনাকে বের করতে বলছে। ওকে, খুব ভালো করে সবাই দেখবেন এই ম্যাথটা আমি কিভাবে সমাধান করি। এইরকম একটা ম্যাথ আপনার সকল ইউনিভার্সিটিতে আপনি কমন পাবেন। এই জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য হচ্ছে আপনাকে অবশ্যই এই ম্যাথটা আমি কিভাবে সমাধান করি একটু দেখতে হবে। সর্বপ্রথম আপনাকে এই ম্যাথ সমাধান করতে কেউ আনসার করবেন না, আমি বলি। সর্বপ্রথম আপনাকে যদি এই প্রশ্নের আনসার করতে হয়, আপনাকে তাকাইতে হবে অনুপাতের দিকে, যে কার অনুপাত দেওয়া আছে। কার অনুপাত দেওয়া আছে। তাহলে এই যে আনসার করবেন না, আনসার করবেন না, যারা পারেন তারা তো পারেন, আনসার করবেন না, ঠিক আছে? আচ্ছা, স্টেপ সবাই লিখেন। স্টেপ নাম্বার ওয়ান, স্টেপ নাম্বার ওয়ান, সবাই শিখেন। যারা পারেন তারা তো পারেন, বাট শিখেন। প্রথম স্টেপ, আপনাকে কার অনুপাত দেওয়া আছে দেখতে হবে। মানে হচ্ছে আসলে কার অনুপাতটা দেওয়া আছে এটা আপনাকে দেখতে হবে, প্রথম কাজ। ২ নাম্বার কাজ কি? ২ নাম্বার মানে স্টেপ নাম্বার টু, স্টেপ নাম্বার টু হচ্ছে টাকা দেওয়া আছে কার, এটা দেখতে হবে। মানে টাকা দেওয়া আছে কার, এটা দেখতে হবে। এই এতটুকু ক্লিয়ার? ২ নাম্বার কাজ কি? ২ নাম্বার কাজ হচ্ছে টাকা দেওয়া আছে কার, এটা আপনাকে দেখতে হবে। এরপরে আপনাকে বাকিটা কাজ করতে হবে। বুঝা গেল? ১ নাম্বার কাজ কি? কার অনুপাত দেওয়া আছে আপনাকে সেটা দেখতে হবে। ২ নাম্বার কাজ কি? টাকা কার দেওয়া আছে, মানে কার টাকা দেওয়া আছে আপনাকে ওই জিনিসটাও দেখতে হবে। বুঝা গেল? ওকে, এবার আমরা ম্যাথ সমাধান করব। তাহলে ম্যাথটা যদি আমরা সমাধান করতে যাই, আমাদের এখানে প্রথমত অনুপাত দেওয়া আছে কার বলুন তো? এখানে অনুপাত দেওয়া আছে চলতি দায়ের। কার অনুপাত দেওয়া আছে? এখানে কার অনুপাত দেওয়া আছে বলুন তো? এখানে অনুপাত দেওয়া আছে চলতি দায়ের। চলতি অনুপাতের দেওয়া আছে। কি দেওয়া আছে? সবাই দেখেন তো। চলতি অনুপাত দেওয়া আছে। চলতি চলতি অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে? চলতি অনুপাত দেওয়া আছে ৩:২। আচ্ছা, আমরা জানি চলতি অনুপাত মানে কি? চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে আমরা বলতে পারি যে চলতি অনুপাত হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে আমরা কি বলতে পারি যে চলতি সম্পদ ৩, অর্থাৎ চলতি সম্পদের মান কত? চলতি সম্পদের মান হচ্ছে ৩। আর কি? আর হচ্ছে চলতি দায়। এই চলতি দায়ের মান কত? এই চলতি দায়ের মান হচ্ছে ২। এটা কি বলতে পারি আমরা? আমরা তো জানি চলতি অনুপাত হচ্ছে ৩:২। তার মানে কি? তার মানে হচ্ছে চলতি সম্পদ ৩ এবং হচ্ছে চলতি দায়ের মান কত? চলতি দায়ের মান হচ্ছে ২। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে চলতি সম্পদ হচ্ছে ৩, চলতি দায় কত?
2। ওকে, আমরা এতটুকু যখন আমরা ক্লিয়ার হই, এরপর আমাদের কাজ কি? এরপর আমরা কি বললাম? এরপরে ২ নাম্বার কাজ হচ্ছে টাকার মান দেওয়া আছে কার? আপনাকে এই জিনিসটা দেখতে হবে। মানে টাকার মান, মানে টাকা এক্সাক্টলি কার টাকা দেওয়া আছে? আপনাকে ওই জিনিসটা দেখতে হবে। ঠিক আছে? কার টাকা দেওয়া আছে? আচ্ছা, আমাকে সবাই একটু বলেন তো টাকা দেওয়া আছে কার? সবাই আমাকে একটু বলেন তো টাকা দেওয়া আছে কার? টাকা দেওয়া আছে চলতি মূলধনে টাকা দেওয়া আছে। কার টাকা দেওয়া আছে? চলতি মূলধনে টাকা দেওয়া আছে। আচ্ছা ভাই, সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান তো চলতি মূলধন কিভাবে নির্ণয় করে? এই যে চলতি মূলধন কিভাবে নির্ণয় করে? সবাই আমাকে একটু বলেন তো এই যে চলতি মূলধন, এই চলতি মূলধন কিভাবে নির্ণয় করে? আমরা জানি চলতি মূলধন হচ্ছে চলতি সম্পদ। চলতি মূলধন মানে কি? চলতি মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। এটা সূত্র না? এটা সূত্র কিনা বলেন? এটা সূত্র। চলতি সম্পদ চলতি দায়। ওকে, তাহলে চলতি সম্পদের মান কত বলেন তো? চলতি সম্পদের মান হচ্ছে ৩ আর চলতি দায়ের মান কত? চলতি দায়ের মান হচ্ছে ২। ঠিক আছে? কত? ২। ওকে, তাহলে ৩ থেকে ২ গেলে কত? ৩ থেকে ২ গেলে হচ্ছে ১। এটা কি? এটা হচ্ছে চলতি মূলধনের মান। এটা কি? এটা হচ্ছে চলতি মূলধনের মান। ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলতি মূলধনের মান পেয়ে গেলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এখন একটা জিনিস মনে রাখতে হবে, অর্থাৎ যার মান দেওয়া থাকে, কি বললাম? যার মান আপনার পরীক্ষায় দেওয়া থাকবে, ঠিক আছে? যার মান দেওয়া থাকে তাকে কি করতে হয়? তাকে হচ্ছে ভাগ করতে হয়। কি করতে হয়? সবাই একটু বলেন তো যার মান, মানে যার মান আপনাকে পরীক্ষায় দেওয়া থাকবে ওই জিনিসটাকে আপনার কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে আপনাকে? ভাগ করতে হবে। তাহলে সবাই একটু বলেন তো টাকা দেওয়া আছে কার? এই যে চলতি মূলধন ১,৮০,০০০ টাকা দেওয়া আছে। দেওয়া আছে না? চলতি মূলধন ১,৮০,০০০ টাকা দেওয়া আছে। এবং চলতি মূলধনের মান কত পাইলাম? চলতি মূলধনের মান আমি ১ পাইলাম। তাহলে যার মান দেওয়া থাকে, আমি আবার বলতেছি যার মান দেওয়া থাকে সেটাকে ভাগ করতে হয়। আর যার মান বের করতে বলে তাকে গুণ করতে হয়। তাকে কি করতে হয়? তাকে গুণ করতে হয়। বের করতে বলছে কি বলুন তো? বের করতে বলছে আমাদেরকে চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদের মান কত? ৩ না? চলতি সম্পদের মান কত? ৩। তাহলে আমরা এবার সমাধান করব। ১,৮০,০০০ কে ১ দিয়ে ভাগ করলে কত? ১,৮০,০০০ হয়। তাহলে ১,৮০,০০০ কে ৩ দিয়ে গুণ করলে কত? ৩ দিয়ে গুণ করেন। ৩ ৮ ২৪, ৪ হাতে ২, ৩ একে ৩, ৩ ২ ৫। ৫,৪০,০০০। আনসার কত? ৫,৪০,০০০ টাকা। আনসার কত? ৫,৪০,০০০ টাকা। ক্লিয়ার কিনা? সবাই একটু কষ্ট করে জানান। ক্লিয়ার কিনা? সবাই একটু, যারা পারেন তারা ক্লাস করার দরকার নাই। বুঝা গেল? ঠি- ঠিক আছে, সবাই হচ্ছে ক্লিয়ার কিনা বলেন। সবাই ১০ নাম্বারটা ক্লিয়ার কিনা বলেন। আপনি এই টাইপটা আপনাকে দেখাই দিছি। আপনি এবার হাজারটা প্রশ্ন সমাধান করতে পারবেন। ঠিক আছে? যার মান দেওয়া থাকে, মানে আপনাকে দেখতে হবে কার মান দেওয়া আছে। মনে রাখতে হবে যার মান দেওয়া থাকে সেটা অবশ্যই ভাগ করতে হয়। যার মান আপনাকে বের করতে বলবে সেটাকে গুণ করতে হয়। একদম সবসময় এই নিয়মটা মাথায় রাখবেন। একদম বুঝা গেল? অর্থাৎ যার মান বের করতে বলবে, যার মান আপনাকে বের করতে বলবে, সেটাকে আপনাকে অবশ্যই গুণ করতে হবে। আর যার মান আপনার প্রয়োজন, সেটাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই ভাগ করতে হবে। মানে কি? এই যে ১,৮০,০০০ দেওয়া আছে, এবার আমরা ১,৮০,০০০ টাকা ১ পাইছি। এটাকে আমরা ভাগ করে গুণ করে দিব। হয়ে গেছে। তাহলে আশা করি ক্লিয়ার। এই যে খেয়াল করেন ১১ নাম্বারটা সেম, ১১ নাম্বারটা বাসায় করবেন। ১১ নাম্বারটা সেম, শুধু কি বলছে? চলতি দায়ের পরিমাণ বের করতে বলছে। কি কি করতে বলছে? চলতি দায়ের পরিমাণ বের করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে কি দেওয়া আছে? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আপনাকে অনুপাত দিয়ে কাজ করতে হবে। কার অনুপাত দেওয়া আছে? চলতি অনুপাত দেওয়া আছে। তার মানে কি? তার মানে হচ্ছে চলতি সম্পদ কত? তার মানে হচ্ছে চলতি সম্পদের মান হচ্ছে ৫, চলতি দায়ের মান কত? চলতি দায়ের মান হচ্ছে ২। কত? চলতি দায়ের মান কত? ২। আচ্ছা, আমরা জানি এরপর টাকার মান দেওয়া আছে কার? সেটা দেখতে হবে। টাকার মান দেওয়া আছে কার? চলতি মূলধনের টাকার মান দেওয়া আছে।
আমরা জানি চলতি মূলধন মানে চলতি সম্পদ থেকে চলতি দায়কে যদি আমরা মাইনাস করি আমরা কি পাই? আমরা চলতি মূলধন পাই। কি পাই? আমরা চলতি মূলধন পাই। চলতি সম্পদ থেকে যদি আমি চলতি দায়কে মাইনাস করি আমি চলতি মূলধন পাই। তাহলে ৫ থেকে ২ গেলে কত? ৫ থেকে ২ গেলে হচ্ছে ৩। এটা হচ্ছে কি? এটা হচ্ছে চলতি মূলধনের মান। খেয়াল করুন তো চলতি মূলধনের টাকা অলরেডি দেওয়া আছে। কি দেওয়া আছে? চলতি মূলধনের টাকা অলরেডি দেওয়া আছে এবং চলতি মূলধনের একটা অনুপাত আমরা পাইছি। আমরা জানি যার মান দেওয়া থাকে সেটাকে ভাগ করতে হয়, ভাগ করে দিলাম। লাগবে কার মান? লাগবে চলতি দায়ের মান। যার মান বের করতে বলে তাকে গুণ করতে হয়। চলতি দায় কত? ২। ২ দিয়ে গুণ করে দেন। ৩ ছয় কত? ৩ ছয় ১৮ তাহলে কত? ৬০,০০০। ৬ দুগুণে ১২ তার মানে ১,২০,০০০ টাকা। ১,০০,০০০ কত? ২০,০০০ টাকা। প্রীতিকার ভুল করা যাবে না। আনসার কিন্তু সি না, আনসার হচ্ছে ক। ১,২০,০০০ টাকা। কত? ১,২০,০০০ টাকা। কত? ১,২০,০০০ টাকা। সবাই ক্লিয়ার? এই যে এভরিওয়ান ক্লিয়ার? ক্লিয়ার হইলে আমরা ১২ নাম্বারে চলে যাই। কত? ১২ নাম্বারে চলে যাই। ১২ নাম্বার। ওকে। আমরা সবাই ১২ নাম্বার। সবাই কষ্ট করে ১২ নাম্বারটা দেখি। ঠিক আছে? এই যে ১১ নাম্বার ক্লিয়ার কিনা? ১১ নাম্বার যদি আপনারা ক্লিয়ার হন আমরা ১২ নাম্বারে চলে যাব। কত? ১২। কত? ১২ নাম্বার কোথায় আসছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। ১২ নাম্বার কি বের করতে বলছে? মজুদ মাল। কি বের করতে বলছে? মজুদ মালের পরিমাণ বের করতে বলছে। মনে রাখতে হবে মজুদ মাল। এই মজুদ মালের সূত্র কি জানেন? এই মজুদ মাল অর্থাৎ এই মজুদ মাল অথবা যদি আপনাকে পরীক্ষায় অগ্রিম খরচের পরিমাণ বের করতে বলে, অগ্রিম যদি আপনাকে পরীক্ষায় মজুদ মাল অথবা অগ্রিম খরচের পরিমাণ বের করতে বলে তাহলে সূত্র হবে কি হবে? সূত্র হবে চলতি সম্পদ। সূত্র কি হবে? সূত্র হবে চলতি সম্পদ মাইনাস তরিত সম্পদ। কি হবে? চলতি সম্পদ মাইনাস তরিত সম্পদ। কি হবে? চলতি সম্পদ মাইনাস তরিত সম্পদ হবে। বুঝা গেল? চলতি সম্পদ মাইনাস কি হবে? চলতি সম্পদ মাইনাস তরিত সম্পদ হবে। এতটুকু ক্লিয়ার? এই এতটুকু ক্লিয়ার কিনা? সবাই একটু কষ্ট করে জানান তো এতটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে, চলতি সম্পদ থেকে আপনাকে কি করতে হবে? চলতি সম্পদ থেকে আপনাকে তড়িৎ সম্পদকে মাইনাস করতে হবে। বুঝা গেল? ওকে। এখন খেয়াল করেন তো, হ্যাঁ, পরীক্ষার প্রশ্নে অবশ্যই চলতি সম্পদ দেওয়া আছে। কত দেওয়া আছে? ৪৫,০০০ টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে চলতি সম্পদ কত? চলতি সম্পদ হচ্ছে ৪৫,০০০ টাকা। মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস তড়িৎ সম্পদ। আচ্ছা, তড়িৎ সম্পদ কি পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে? দেওয়া নাই। কি দেওয়া আছে? খেয়াল করুন তো। তরল অনুপাত। তরল অনুপাত দেওয়া আছে। তরল অনুপাত মানে কি? তরল অনুপাত মানে হচ্ছে আমরা তো সবাই জানি তরল অনুপাত মানে হচ্ছে তড়িৎ সম্পদ। কি বললাম? তরল অনুপাত মানে হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে চলতি দায়। বুঝা গেল? তাহলে যেহেতু উপরে দেওয়া আছে তার মানে কি তড়িৎ সম্পদ আমরা বলতে পারি তড়িৎ সম্পদ হচ্ছে ৩, চলতি দায় হচ্ছে ২। এতটুকু ক্লিয়ার কিনা? তড়িৎ সম্পদ হচ্ছে ৩, চলতি দায় হচ্ছে ২। ওকে। এবার দেখব টাকা দেওয়া আছে কার? ভাই টাকা দেওয়া আছে চলতি দায়ের। কার টাকা দেওয়া আছে? চলতি দায়ের টাকা দেওয়া আছে। আমরা জানি যার টাকা দেওয়া থাকে সেটাকে ভাগ করতে হয়। চলতি দায়ের অলরেডি টাকা দেওয়া আছে ১৫,০০০ টাকা। টাকা অলরেডি দেওয়া আছে এবং আপনাকে আবারও চলতি দায় বের করতে বলছে। তার মানে কত? যার টাকা দেওয়া আছে সেটাকে আমরা ভাগ করব। কি করব? সেটাকে আমরা ভাগ করব। যার মান লাগবে তাকে আমরা গুণ করব। লাগবে কার মান? আমাদের লাগবে তড়িৎ সম্পদের মান। তাই আমরা তড়িৎ সম্পদকে কি দিব? গুণ দিব। ১৫,০০০ কে ২ দিয়ে ভাগ করলে ৭,৫০০। কত? ৭,৫০০। আমরা তো সবাই জানি ৭,৫০০।
7,500-কে যদি আপনি 3 দিয়ে গুণ দেন, কত দিয়ে গুণ দেন? 3 দিয়ে যদি আপনি গুণ দেন, আপনি পাই যাবেন 0 3 5 15, 15 5 হাতে 1, 3 7 21, 21 একে 22, কত? 22, 22,500, কত? 22,500, 22,500। এখন 22,500-কে আপনি যখন কি করবেন, মাইনাস করবেন, আপনার আনসার কত হবে? আপনার আনসার হবে কত? আনসার হবে অবশ্যই 22,500। কত আনসার হবে? গ। আনসার হবে কত? আনসার হবে গ। এটা ক্লিয়ার কিনা সবাই বলেন তো? সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান এটা ক্লিয়ার কিনা। সবাই 12 নাম্বারটা ক্লিয়ার কিনা? 12 নাম্বারটা ক্লিয়ার কিনা? 12 নাম্বার আনসার কত হবে? 12 নাম্বারটা আনসার হবে ডি। সবাই বলেন তো 12 নাম্বারটা ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু কষ্ট করে জানান যে 12 নাম্বারটা আপনারা ক্লিয়ার কিনা। সবাই আমাকে একটু কষ্ট করে জানাইতে হবে যে 12 নাম্বারটা ক্লিয়ার কিনা। সবাই একটু কষ্ট করে আমাকে জানাইতে হবে যে 12 নাম্বারটা ক্লিয়ার কিনা। 12, ঠিক আছে, 12 নাম্বারটা ক্লিয়ার কিনা। সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাইতে হবে যে 12 নাম্বারটা ক্লিয়ার কিনা। বুঝা গেল? 12 নাম্বারটা ওকে। এই যে যেভাবে করাইছি ভাই আপনি শিখছেন, আমি জানি আপনারা এই ম্যাথ গুলো পারেন, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আমি চাই আপনারা এমন ভাবে শিখেন যেটা আপনার ভবিষ্যৎ জীবনে কাজে আসবে, যেটা আপনার যেইভাবে পরীক্ষায় প্রশ্ন আসুক আপনাকে যেন কেউ আটকাইতে না পারে। আমি আপনাকে ঠিক ওইভাবে শিখাতে চাচ্ছি, তাই আশা করি ওইভাবেই শিখবেন। বুঝা গেল? আপনাকে এমন ভাবে শিখতে হবে যাতে আপনাকে কেউ পরীক্ষায় আটকাইতে না পারে। ঠিক আছে, ওইভাবে পড়াশোনা করেন। ওকে, 13 নাম্বারটা আশা করেন। 13 ডাবি 23-24 আসছে। কত আসছে? 23-24 আসছে। কি বলছে? আবারও সেম কথা বলছে, মজুদ মালের মূল্য কত? কি বলছে? মজুদ মালের মূল্য কত? তাহলে আমি একটু আগে বললাম না, মজুদ মাল মানে কি? মজুদ মালের সূত্র হচ্ছে, যদি আপনাকে পরীক্ষায় মজুদ মাল বের করতে বলে, সূত্র কি? সূত্র হচ্ছে চলতি সম্পদ। সূত্র কি? সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস তরিত সম্পদ। এটা কি সূত্র না? এটা অবশ্যই সূত্র, যে চলতি সম্পদ থেকে আপনাকে তড়িৎ সম্পদ মাইনাস করতে হবে। তাহলে পরীক্ষায় পরীক্ষায় চলতি সম্পদ দেওয়া আছে, কত দেওয়া আছে? 1,20,000 টাকা। অলরেডি পরীক্ষায় কি দেওয়া আছে? চলতি সম্পদ দেওয়া আছে, কত দেওয়া আছে? 1,20,000 টাকা চলতি সম্পদ দেওয়া আছে। আপনাকে মাইনাস করতে হবে কি? তড়িৎ সম্পদ। পরীক্ষায় তড়িৎ সম্পদ দেওয়া আছে? পরীক্ষা কিন্তু তড়িৎ সম্পদ দেওয়া নাই, আপনাকে বের করতে হবে। তড়িৎ সম্পদের সূত্র কি? খেয়াল করেন তো কি দেওয়া আছে? তড়িৎ অনুপাত দেওয়া আছে। কি দেওয়া আছে? আমরা দেখতে পারতেছি তড়িৎ অনুপাত দেওয়া আছে কত? 0.35 অনুপাত 1। আচ্ছা, তার মানে বলেন তো তড়িৎ অনুপাত আমরা কি বলতে পারি? তড়িৎ অনুপাত মানে হচ্ছে তড়িৎ সম্পদ 0.35 এবং চলতি দায় 1, এটাকে আমরা বলতে পারি? এটা আমরা অবশ্যই বলতে পারি, কারণ চলতি অনুপাত দেওয়া আছে। আমরা জানি চলতি অনুপাত মানে কি? চলতি অনুপাত মানে হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে তড়িৎ সম্পদের মান কত? তড়িৎ সম্পদের মান হচ্ছে 0.35 এবং চলতি দায়ের মান কত? চলতি দায়ের মান হচ্ছে 1। এটা আমরা দেখতে পারতেছি। ওকে, তাহলে কার টাকা দেওয়া আছে আপনাকে সেই জিনিসটা চিন্তা করতে হবে। ভালো করে দেখেন তো, 30,000 টাকা। দেখেন তো। আচ্ছা, এখন আপনাকে এখানে চিন্তা করতে হবে কোন জিনিস থেকে আপনি চলতি দায় পান, মানে আপনাকে অবশ্যই যেই কোনো একটাকে তো মিলাইতে হবে। আপনাকে যেই কোনো একটাকে মিলাইতে হবে। তাহলে এখানে আমি চলতি সম্পদ পাচ্ছি এবং চলতি মূলধন পাচ্ছি, যার কোনোটাই আমি মিলাইতে পারতেছি না। যার কোনোটাই আমি মিলাইতে পারতেছি না, আমাকে তো মিলাইতে হবে। তাহলে আপনি আপনি কিভাবে মিলাইবেন? মনে রাখতে হবে, আমরা জানি চলতি দায়। চলতি দায় সমান হচ্ছে, চলতি দায় মানে হচ্ছে, আপনি চলতি দায় কিভাবে নির্ণয় করবেন? আমরা জানি চলতি দায় সমান সমান হচ্ছে চলতি মূলধন। কি বললাম? চলতি মূলধন ডিভাইডেড, চলতি মূলধন বিয়োগ চলতি সম্পদ। চলতি মূলধন বিয়োগ কি? চলতি সম্পদ। এই জিনিসটা করলে আপনি চলতি দায় পাবেন।
মানে কি বললাম, চলতি সম্পদ থেকে আপনি যখন চলতি মূলধনকে মাইনাস করে দিবেন, আপনি চলতি দায় পাবেন। কিভাবে? কারণ এই যে হিসাব সমীকরণ আমরা জানি, এ ইজ ইকুয়াল এল প্লাস ওই, তার মানে আপনি কি চলতি দায় বের করবেন না, এল কে এই পাশে রাখেন, ঠিক আছে, এ কে এই পাশে রাখেন, মাইনাস ওই, এই যে সম্পদ সমান মালিকানা সত্ত্বকে আপনি মাইনাস করে ফেলতেছেন। বুঝা গেল? বুঝা গেছে। তার মানে কত? চলতি দায় কত? চলতি সম্পদ হচ্ছে ১,২০,০০০। চলতি সম্পদ কত? চলতি সম্পদ হচ্ছে ১,২০,০০০। আপনাকে মাইনাস করতে হবে, চলতি মূলধনকে মাইনাস করতে হবে, তাহলে কত? ৩০। কত? ৩০। তাহলে কত? এই যে ৯০,০০০, এই ৯০,০০০ টাকা হচ্ছে আপনার চলতি দায়। এই ৯০,০০০ টাকা কত? এই ৯০,০০০ টাকা হচ্ছে আপনার চলতি দায়। তাহলে আমি কি বলছিলাম? এখন খেয়াল করেন তো, এই যে চলতি দায় যার মান দেওয়া আছে ১, এমন চলতি দায় যার টাকা দেওয়া আছে ৯০,০০০, তা আমি কি বললাম, যার টাকা দেওয়া থাকে তাকে ভাগ করতে হয়। তাকে কি করতে হয়? যার টাকা দেওয়া থাকে, অর্থাৎ যার আপনার টাকা দেওয়া থাকবে, তাকে কি করতে হয়? আমরা জানি তাকে তাকে ভাগ করতে হয়। যার টাকা দেওয়া থাকে তাকে ভাগ করতে হয়, আগের নিয়মে যা পড়াইছি তাই। ওকে, এখন আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে টাকা দেওয়া আছে কত? ৯০,০০০ ভাগ কত? ১, ভাগ কত? ১ ইন্টু 0.35, ইন্টু কত? 0.35। তাহলে ৯০,০০০ কে ১ দিয়ে ভাগ করলে ৯০,০০০ই হবে, ৯০,০০০ই হবে, ইন্টু 0.35। এখন আপনার তো ক্যালকুলেটর নাই, আপনি কিভাবে সমাধান করবেন? মনে রাখতে হবে, এই 0.35 মানে কি জানেন? আপনি এই যে দশমিক আছে না, দশমিক, এই দশমিককে আপনি উঠাই দেন। আপনি যখন দশমিককে উঠাই দিবেন, এর জন্য আপনাকে দশমিকের জন্য আপনাকে নিচে একটা ১ বসাইতে হবে। দশমিককে যখন আপনি উঠাই দিবেন, এর জন্য আপনাকে ১ বসাইতে হবে। এরপরে চিন্তা করতে হবে, দশমিকের পরে আমার কয় সংখ্যা আছে? এই যে দশমিকের পরে আমার ১ সংখ্যা, ২ সংখ্যা, মানে ২টা সংখ্যা আছে। দশমিকের পরে যেহেতু ২ সংখ্যা আছে, এই জন্য আপনাকে ২টা শূন্য বসাইতে হবে। ২টা কি করতে হবে? আপনাকে ২টা শূন্য বসাইতে হবে। বসাইলেন ২টা শূন্য। এবার আপনি কাটাকাটি করেন। ১,০, ১,০ কাটা, ১,০, ১,০ কাটা। এখানে থাকে ৯০০। কত থাকে? এখানে থাকে হচ্ছে ৯০০। এখানে পূর্ণ সংখ্যা ৩৫। কত? ৩৫। গুণ করেন। ৫ এ ০, ০, ৫ এ ০, ০, ৫ নং ৪৫। ৫ নং কত? ৪৫। একটা শূন্য বসান, ৩ এ ০, ০, ৩ এ ০, ০, ৩ নং ২৭। আচ্ছা, একটু এটাকে ক্যালকুলেটর করতে হবে, ঠিক আছে। একটু আমি ইরেজার করি, আমি একটু এটাকে ইরেজার করতে হবে। ওকে, সবাই দেখেন তো, এই যে একটু দেখতে হবে, ঠিক আছে। কত? এই যে ৯০০ আর হচ্ছে ৩৫, এটাকে আমরা গুণ করব, ঠিক আছে। ০, ০, ৫ নং ৪৫। ওকে, ০, ৩ এ ০, ০, ০, ৩ নং ২৭, ৩ নং ২৭। ওকে, ০, ০, ৫, ৪, ৭, ১১, ১১ এক হাতে ১, ২, ১, ৩, ৩১,৫০০। কত? ৩১,৫০০। আচ্ছা, এটা কি পাইলাম বলুন তো? আমরা এটা পাইছি হচ্ছে তড়িৎ সম্পদ। এটা পাইলাম কি? এটা পাইলাম হচ্ছে আমরা তড়িৎ সম্পদ। এখন আমার জানতে চাইছে কি? আমার জানতে চাইছে মজুদ মাল। আচ্ছা, মজুদ মালের সূত্র কি? মজুদ মালের সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে তড়িৎ সম্পদকে মাইনাস করতে হবে। তাহলে চলতি সম্পদ কত বলুন তো? চলতি সম্পদ হচ্ছে আমার ১,২০,০০০। এটা আমি প্রশ্নে পাইছি। মাইনাস তড়িৎ সম্পদ, তড়িৎ সম্পদ আমি কত পাইছি? ৩১,৫০০। মাইনাস করে দেন ৩১,৫০০। তাহলে আমার আনসার কত হবে? মাইনাস করেন, ১০ থেকে ৫ গেলে ৫, ৯ থেকে ১ গেলে ৮। আনসার কত হবে? ১,২০,০০০ থেকে ৩১,৫০০ গেলে আনসার কত হবে? সবাই এটা আনসার করেন তো, এটা একটু মনে হয় মিস্টেক আছে। 0.35 না,
জিরো পয়েন্ট আচ্ছা 1,20,000 থেকে আপনি মাইনাস করলে কত হয়? মাইনাস করলে আপনার আনসার 90,000 হয়। আনসার কত? আনসার হচ্ছে 31,500। এর প্রশ্ন একটু ভুল দেওয়া আছে। আচ্ছা এই যে লিসেন এভরিওয়ান, এটা একটু প্রশ্ন ভুল দেওয়া আছে বুঝছেন। এখানে মজুদ মাল বের করতে বলে নাই, এখানে বের করতে বলছে চলতি সম্পদ। এখানে প্রশ্ন একটু ভুল দেওয়া আছে। এই যে 13 নাম্বারের প্রশ্নে একটু ভুল দেওয়া আছে বুঝছেন। মানে অপশনে ভুল দেওয়া আছে, অপশন অপশনে ভুল দেওয়া আছে, অপশনে ভুল দেওয়া আছে, অর্থাৎ অপশন গুলা ভুল দেওয়া আছে। আনসার এটা মাইনাস করলে যা হবে তা, বাট নিয়ম কিন্তু সেম। বাট এখানে অপশন একটু ভুল দেওয়া আছে। সবাই একটু কারশা করে নেবেন, এখানে অপশনটা একটু ভুল দেওয়া আছে। অপশন মানে হচ্ছে অপশনটা একটু ভুল দেওয়া আছে। বুঝা গেল? তাহলে এই যে সবাই 13 নাম্বার ক্লিয়ার কিনা? সবাই 13 নাম্বারটা ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা সবাই 13 নাম্বার ক্লিয়ার কিনা? ওকে, এরপরে আমরা সবাই 14 নাম্বারে চলে যাই। 14 নাম্বারে চলে যাই। 14, সরি 13, এটা সমাধান করি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আরেকবার এই যে এটা দেখাচ্ছি, এটা ভালো করে দেখেন। এই যে সবাই 13 নাম্বার মানে এই প্রশ্নটা ভালো করে দেখেন। বুঝা গেল? এই প্রশ্নটা একটু ভালো করে সমাধান করেন, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? মজুদ মালের মূল্য কত? কি বলছে? মজুদ মালের মূল্য কত? আপনাকে এটা সমাধান করতে বলছে। মজুদ মালের মূল্য কত? আচ্ছা আচ্ছা, বলেন তো ভাই, মজুদ মালের সূত্র কি? আমরা জানি মজুদ মাল। এই মজুদ মাল সমান সমান হচ্ছে, মজুদ মাল কি? মজুদ মাল হচ্ছে চলতি সম্পদ থেকে আপনাকে তড়িৎ সম্পদকে মাইনাস করতে হবে। এতটুকু তো ক্লিয়ার। চলতি সম্পদ থেকে আপনাকে তড়িৎ সম্পদকে মাইনাস করতে হবে, এতটুকু তো ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার হইলে চলতি সম্পদ দেওয়া আছে কত? চলতি সম্পদ দেওয়া আছে 1,20,000 টাকা। কত? 1,20,000 টাকা চলতি সম্পদ দেওয়া আছে। লাগবে কার মান? লাগবে তড়িৎ সম্পদের মান। এটা পরীক্ষায় দেওয়া নাই, আপনাকে এটা বের করতে হবে। কিভাবে বের করবেন? খেয়াল করেন তো, কার অনুপাত দেওয়া আছে? তড়িৎ অনুপাত দেওয়া আছে। তো তড়িৎ অনুপাত দেওয়া আছে কত? তড়িৎ অনুপাত দেওয়া আছে, আবার বুঝাচ্ছি, তড়িৎ অনুপাত দেওয়া আছে 0.5। মানে কি? আমি কি বলতে পারি তড়িৎ সম্পদ, তড়িৎ সম্পদ 0.5, এমনকি আমি বলতে পারি চলতি দায় 1। এটাকে আমি বলতে পারি, আমি বলতে পারি যে তড়িৎ অনুপাত 0.5 দেওয়া আছে, এমনকি দেওয়া আছে চলতি চলতি দায়, ঠিক আছে? চলতি দায়ের মান কত? চলতি দায়ের মান হচ্ছে 1। এটা আমি বলতে পারি কিনা? বলতে পারি যে তড়িৎ সম্পদের মান 0.5 এবং 1 কার মান? 1 হচ্ছে চলতি দায়ের মান। এটা আমি বলতে পারি। ওকে, যখন আমি এটা বলতে পারি, এখন আমাকে চিন্তা করতে হবে টাকার মান দেওয়া আছে কার। খেয়াল করুন তো, টাকার মান দেওয়া আছে চলতি সম্পদ এবং চলতি মূলধনে টাকার মান দেওয়া আছে। আমি কোনোভাবে এটাকে মিলাইতে পারতেছি না। এখন আমি কিভাবে মিলাবো? মনে রাখতে হবে, মনে রাখতে হবে চলতি দায়। এই চলতি দায় আপনি কিভাবে বের করবেন? মনে রাখতে হবে চলতি দায়ের সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে আপনি চলতি মূলধনকে মাইনাস করবেন। চলতি সম্পদ থেকে আপনি চলতি মূলধনকে আপনি মাইনাস করলে আপনি চলতি দায় পাবেন। তাহলে চলতি সম্পদ কত বলুন তো? চলতি সম্পদ হচ্ছে 1,20,000 টাকা। এটা থেকে আপনি চলতি মূলধনকে মাইনাস করবেন। চলতি মূলধন কত? 30,000 টাকা। তাহলে 1,20,000 থেকে 30 গেলে কত? 30 গেলে হচ্ছে 90,000 টাকা। এই 90,000 টাকা কি? এই 90,000 টাকা হচ্ছে আপনার চলতি দায়। চলতি দায়। তাহলে খেয়াল করুন তো, এই যে চলতি দায় আমি টাকায় পাইলাম 90,000, এবার আমি এটা পাইলাম কি 1, এটা পাইলাম আমি ভগ্নাংশ মানে অনুপাত। লাগবে কার মান? লাগবে হচ্ছে তড়িৎ সম্পদের মান। মাইনাস, গুণ করে দেন, যার মান লাগবে তাকে গুণ করতে হয়।
তো গুণ করলে কিভাবে হবে? গুণ করলে কিভাবে হবে একটু আমি দেখাই যে গুণ করলে কিভাবে হবে। ওকে, একটু সবাই ওয়েট করেন, আমি দেখাই যে গুণ করলে আপনি কিভাবে গুণ করবেন, ঠিক আছে? ওকে, এটাকে আপনি কিভাবে গুণ করবেন? এই যে খেয়াল করেন, 90,000-কে 1 দিয়ে গুণ করলে 90,000-ই হবে, ইন্টু 0.5। এখন আপনি 0.5 কিভাবে গুণ করবেন? 0.5 মানে কি? এই দশমিককে আপনি উঠাই ফেলেন, উঠাইলে আপনাকে দশমিকের পরিবর্তে একটা 1 দিতে হবে। দিলেন, দশমিকের পরে কয় সংখ্যা আছে? 1 সংখ্যা আছে, এর জন্য একটা শূন্য হবে। বুঝা গেল? ওকে, এখন এই 1 শূন্য 1 শূন্য কাটা, তাহলে কত হয়? 9,000। কত হয়? 9,000। এখন এই 9,000-কে আপনি 5 দিয়ে গুণ করেন। কত দিয়ে গুণ দেন? এই 9,000-কে আপনি 5 দিয়ে গুণ দেন। কত? এই 9,000-কে 5 দিয়ে গুণ দিলে কত? 45,000 টাকা। কত? 45,000 টাকা। এই 45,000 টাকা, এটা হচ্ছে আপনার তড়িৎ সম্পদ। এটা কি? এই 45,000 টাকা, এটা হচ্ছে আপনার তড়িৎ সম্পদ। তাহলে আমরা তড়িৎ সম্পদের মান পাই গেছি। এবং আমাদের প্রশ্নে জানতে চাইছি কি? আমাদের পরীক্ষার প্রশ্নে জানতে চাইছে কি বলুন তো? অর্থাৎ পরীক্ষার প্রশ্নে আমাকে বের করতে বলছে মজুদ মাল। কি বের করতে বলছে? মজুদ মাল। মজুদ মালের সূত্র কি? মজুদ মালের সূত্র হচ্ছে আপনাকে কি করতে হবে? এই যে চলতি সম্পদ আছে না, এই চলতি সম্পদ থেকে আপনাকে তড়িৎ সম্পদকে মাইনাস করতে হবে। আপনি যদি চলতি সম্পদ থেকে তড়িৎ সম্পদকে মাইনাস করেন, আপনি পাবেন কি? মজুদ মাল। কি পাবেন? মজুদ মাল। তাহলে তড়িৎ সম্পদ কত? চলতি সম্পদ 1,20,000। কত? 1,20,000। এটা থেকে আপনি মাইনাস করবেন কত? মাইনাস করবেন হচ্ছে তড়িৎ সম্পদকে। যা উত্তর হবে তাই আনসার হবে। বুঝতে পারছেন? এখানে অপশন দেওয়া নাই, আনসার যা আছে তাই হবে। এই যে বুঝা গেল? এই যে বুঝা গেল? 1,20,000 থেকে আপনি 45কে মাইনাস করেন, আনসার কত? 75,000 টাকা। আনসার কত? আনসার হচ্ছে 75,000 টাকা। আনসার কত হবে? আনসার হবে হচ্ছে আপনার 75,000 টাকা। আনসার কত হবে? 75,000। এই যে 1,20,000 থেকে আপনি 45কে মাইনাস করলে আনসার কত হয়? আনসার হচ্ছে 75,000 টাকা। এটাই হচ্ছে আমার আনসার। কত? 75,000 টাকা। এটাই হচ্ছে মূলত আমার আনসার। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, আনসার কিভাবে 45,000 হয়? আচ্ছা, 75,000 টাকা হয়। এই 45,000 টাকা, এটা আপনার তড়িৎ সম্পদ। এটা কি? তড়িৎ সম্পদ। আপনি তো একটু আগে তড়িৎ সম্পদকে বের করলেন। আপনি কি এখন পর্যন্ত মজুদ মাল বের করছেন? আপনাকে তো বলছে মজুদ মাল নির্ণয় করতে। মজুদ মাল নির্ণয় করে কিভাবে? মজুদ মাল নির্ণয় করে হচ্ছে ওই যে চলতি সম্পদ থেকে আপনি তড়িৎ অনুপাতকে মাইনাস করে দেন। চলতি সম্পদ থেকে তড়িৎ অনুপাতকে মাইনাস করেন। চলতি সম্পদ দেওয়া আছে কত? চলতি সম্পদ দেওয়া আছে আপনার 1,20,000, মাইনাস করেন তড়িৎ অনুপাতকে। কত দেওয়া আছে? 45। 1,20,000 থেকে 45 গেলে কত হয়? 75,000 টাকা। দিস ইজ দ্য কারেক্ট আনসার। 75,000 টাকা। এটাই মূলত আনসার হবে। এটা কি হবে? এটাই মূলত হচ্ছে আমার আনসার হবে। বুঝা গেছে? এটা কি হবে? এটাই মূলত আমার আনসার হবে। 75,000 টাকা। ওকে, ক্লিয়ার। সাব্বির খান ক্লিয়ার। ঠিক আছে, বাকিরা কই গেছেন? আচ্ছা, দেনাদার আবর্তন কি বলছে? দেনাদার আবর্তনের পরিমাণ বের করতে বলছে। কি বের করতে বলছে? দেনাদার আবর্তনের পরিমাণ বের করতে বলছে। মনে রাখতে হবে, দেনাদার আবর্তন এর সূত্র হচ্ছে কি জানেন? দেনাদার আবর্তনের সূত্র হচ্ছে, দেনাদার আবর্তনের সূত্র হচ্ছে, আচ্ছা বলুন তো ভাই, দেনাদার আপনি কিভাবে পান? মনে রাখতে হবে, দেনাদার আপনি যখন কোনো কিছু বিক্রয় করেন, তখন আপনি দেনাদার পান না। আপনি যখন কারো কাছে ধারে বিক্রয় করেন, আমি আবার বলতেছি, আপনি যখন কারো কাছে ধারে বিক্রয় করেন,
তখন আপনি দেরাদার পান না? অবশ্যই দেরাদার পান। তাহলে উপরে হবে কি বলুন তো? উপরে হবে হচ্ছে আপনার ধারে বিক্রয়। উপরে কি হবে? উপরে হবে হচ্ছে আপনার ধারে বিক্রয়। নিচে কি হবে বলুন তো? নিচে হবে হচ্ছে আপনার গড় দেরাদার। নিচে কি হবে? নিচে হবে হচ্ছে আপনার গড় দেরাদার। ওকে? আচ্ছা। তাহলে দাঁড়ে বিক্রয় কত দেওয়া আছে? দাঁড়ে বিক্রয় হচ্ছে আপনার ১,৩০,০০০ টাকা। দাঁড়ে বিক্রয় দেওয়া আছে। লাগবে কি? লাগবে হচ্ছে গড় দেরাদার। গড় দেরাদার কিভাবে বের করে? গড় দেরাদার বের করে হচ্ছে প্রারম্ভিক দেরাদার যোগ সমাপনী দেরাদার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। তাহলে প্রারম্ভিক দেওয়া আছে কত? প্রারম্ভিক দেওয়া আছে ১,২০,০০০। সমাপনী দেওয়া আছে কত? ১,৪০,০০০। তাহলে কত? ১,৪০,০০০ ভাগ ২। ১,৪০,০০০ আর ১,২০,০০০ কত হয়? ৩,৬০,০০০। ৩,৬০,০০০ ডিভাইডেড বাই 2। তাহলে কত হয়? ১৩। কত হয়? ১৩। ১,৩০,০০০ টাকা। ১৩,০০০ টাকা কত? ১৩,০০০ টাকা। মাইনাস করেন। মাইনাস করলে কত হয়? মাইনাস করলে আনসার হয় ১০। আনসারে কত? ১০। আনসারে কত? হ্যাঁ, আনসারে কত? কাটাকাটি করলে আনসার হয় কত? ১০। ২,৬০,০০০। ২,৬০,০০০ কে আপনি যদি ২ দিয়ে ভাগ করেন কত হয়? ১,৩০,০০০। কত হয়? ১,৩০,০০০। ১,৩০,০০০ কে আপনি মাইনাস করেন। তাহলে আনসার হবে কত? ১০ বার। আনসার কত হবে? ১০ বার। এটা বুঝছেন কিনা? আনসার কত হবে? আনসার হবে ১০ বার। আনসার কত হবে? ১০ বার। ২,৬০,০০০ কে আপনি মাইনাস করেন। ২,৬০,০০০ কে ২ দিয়ে মাইনাস করলে কত হয়? ১,৩০,০০০। কত হয়? ১,৩০,০০০। কাটাকাটি করলে আনসার কত হবে? আনসার হবে হচ্ছে ১০ বার। বুঝা গেল? আনসার কত হবে? আনসার হবে হচ্ছে ১০ বার। ১০ বার। এই প্রশ্ন ক্লিয়ার কিনা? সবাই 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 একটু কষ্ট করে আমাকে জানাইতে হবে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? সবাই ওকে? পারবো? আমরা দেরাদার আবর্তন বের করতে পারবো? আশা করি পারবো। ঠিক আছে? জাস্ট একটু মাথা ইয়ে করে আপনাকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে? এটা লাগবে না। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত করলেই হবে। বুঝা গেছে? আমাদের এই পর্যন্ত করলেই হবে। ঠিক আছে? এটা ঢাবি লিখিতে আসছে। ঠিক আছে? সম্পত্তির আবর্তন অনুপাত। ঠিক আছে? এটা ঢাবি লিখিতে আসছে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমাদের ক্লাস ঠিক এই পর্যন্তই। ঠিক আছে? আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই হচ্ছে আজকে আমাদের ক্লাস। সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে আজকের ক্লাসটা বুঝতে পারছেন কিনা। আমি যা পড়াইছি তা আমি অলরেডি আমাদের পেইড ব্যাচে পিডিএফ দিয়ে দিছি। অলরেডি আমি এবার পেইড ব্যাচে পিডিএফ দিয়ে দিছি। জাস্ট হচ্ছে আপনারা পিডিএফ এর যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোর সমাধান করবেন। তাহলে আমাকে একটু কষ্ট করে জানান যে আজকের ক্লাসটা ক্লিয়ার কিনা। মানে সবাই বুঝছেন কিনা আজকের ক্লাসটা? সবাই বুঝছেন কিনা আজকের ক্লাসটা? বুঝছেন কিনা সবাই? একটু কষ্ট করে কমেন্ট করে জানান আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন কিনা। একটু কষ্ট করে জানান। আমি খুবই অসুস্থ, তারপরেও প্রায় ১ ঘন্টা ৪০ মিনিটে ক্লাস নিলাম। ঠিক আছে? সবাই দোয়া করবেন আমার জন্য। আবার হচ্ছে মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে আর কি। ঠিক আছে? খুবই অসুস্থ। সো তারপরে হচ্ছে ক্লাসটা নেওয়া। আচ্ছা, সবাই একটু কষ্ট করে জানান তো যে আজকের ক্লাসটা কেমন ছিল বা আপনি বুঝতে পারছেন কিনা। ১৩ নাম্বারটা প্রবলেম আছে। ১৩ কত এটা? ১৩ নাম্বার এটা? এই যে কি হামিদুর রহমান, এটা ১৩ নাম্বার? এটা সমস্যা ছিল আপনার? হামিদুর রহমান, এটা সমস্যা ছিল ১৩ নাম্বার? এটা সমস্যা ছিল? হামিদুর রহমান, একটু কষ্ট করে তাড়াতাড়ি কমেন্ট করে, এটা সমস্যা ছিল? ওকে, দাঁড়ান। এই যে সবাই এটা আমি আবার সমাধান করাচ্ছি। ওকে, একটু অপেক্ষা করেন।
ঠিক আছে, বাকিরা বাকিরা সবাই কমেন্ট করেন। এই যে বাকিরা বাকিরা কই, একটু কমেন্ট করেন না। আরে আপনারা তো আমাদের ফেইড ব্যাচের স্টুডেন্ট, কমেন্ট করেন না একটু সবাই, যে আজকের ক্লাসটা কেমন ছিল। সবাই একটু কমেন্ট করেন, আপনারা ফেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে, খেয়াল করুন তো ভাই, কি বের করতে বলছে বলেন তো? মজুদ মালের মূল্য বের করতে বলছে। কি বের করতে বলছে? মজুদ মালের মূল্য বের করতে বলছে। আচ্ছা, মজুদ মালের সূত্র কি? আমাকে আপনি বলেন তো, মজুদ মালের সূত্র কি? মজুদ মালের সূত্র হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ থেকে আপনাকে তড়িৎ সম্পদ মাইনাস করতে হয়। অর্থাৎ চলতি সম্পদ থেকে আপনাকে তড়িৎ সম্পদকে মাইনাস করতে হয়। এটা কি? এটা হচ্ছে মজুদ মালের সূত্র। আমি সূত্র লিখলাম। আচ্ছা, চলতি সম্পদ পরীক্ষায় দেওয়া আছে ১,২০,০০০ টাকা দেওয়া আছে, বসান ১,২০,০০০ টাকা। লাগবে কার মান? বলুন তো, লাগবে হচ্ছে তড়িৎ সম্পদের মান। লাগবে কার মান? লাগবে হচ্ছে তড়িৎ সম্পদের মান। আচ্ছা, তড়িৎ সম্পদ আমি কিভাবে বের করব? এই যে তড়িৎ অনুপাত পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে, তড়িৎ অনুপাত কত দেওয়া আছে? 0.5 অনুপাত 1। তার মানে আমি কি বলতে পারি যে তড়িৎ সম্পদের মান 0.5? এটা আমি তো বলতে পারি অবশ্যই, যে তড়িৎ সম্পদের মান 0.5। আর চলতি দায়ের মান 1। এটাকে আমি বলতে পারি? হামিদুর রহমান বলেন তো। এটা আমি অবশ্যই বলতে পারি যে তড়িৎ সম্পদের মান 0.5 এবং চলতি দায়ের মান 1। এটা আমি বলতে পারি, কারণ এই যে অনুপাত দেওয়া আছে অলরেডি, বলতে পারি। এখন ভাই আপনি চিন্তা করেন তো, আবার চিন্তা করতে হবে কি, টাকার মান দেওয়া আছে কার, মানে কার টাকার মান দেওয়া আছে। এখানে একটারও কি টাকার মান দেওয়া আছে? নাই। আমাদের একটা তো টাকার মান লাগবে। কিভাবে বের করবেন? খেয়াল করেন তো, চলতি দায়। আচ্ছা, চিন্তা করেন তো, আপনি এই যে টাকার মান দেওয়া আছে, আপনি এই টাকার মানকে কিভাবে চলতি দায় বাড়ানো যায়? চিন্তা করেন তো, কিভাবে আপনি চলতি দায় বাড়াবেন? আমরা সবাই জানি এ ইজ ইকুয়াল এল প্লাস ওই। এটা কি হিসাব সমীকরণ না? এটা অবশ্যই হিসাব সমীকরণ। এখন আপনার লাগবে কার মান? লাগবে দায়ের মান, মানে কি এই এল লাগবে না? এল মানে কি দায় না? তাহলে আপনি কি করবেন? এ মাইনাস ওই সমান এল না। তার মানে কি এ মানে কি সম্পদ না, ওই মানে কি দায় না, মালিকানা সত্ত্ব না। তার মানে দায়। আপনি যখন দায় বের করবেন, কি করবেন? দায় বের করতে হইলে আপনাকে চলতি সম্পদ থেকে আপনাকে মূলধনকে মাইনাস করতে হবে। করে দেন মাইনাস। তাহলে ১,২০,০০০, ১,২০,০০০ থেকে ৩০ গেলে ৯০,০০০ টাকা না? তাহলে আমি কি বলতে পারি এই ৯০,০০০ টাকা আমার চলতি দায়? আমি অবশ্যই বলতে পারি যে ৯০,০০০ টাকা, এই ৯০,০০০ টাকা আমার চলতি দায়। বলতে পারি অবশ্যই। আচ্ছা, এখন দেখেন তো, এখন চলতি দায় ৯০,০০০ টাকা দেওয়া আছে। এবার আপনাকে অনুপাতও দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে ১। অনুপাত দেওয়া আছে কত? ১। তার মানে যার মান দেওয়া থাকে তাকে ভাগ করতে হয়, যার মান লাগবে তাকে গুণ করতে হয়। বলেন তো লাগবে কার মান? ভাই লাগবে তড়িৎ সম্পদের মান। তড়িৎ সম্পদের, এই যে তড়িৎ সম্পদের মান লাগবে না? লাগবে তড়িৎ সম্পদের মান, যার মান কত? 0.5। যার মান কত? 0.5। এতটুকু ক্লিয়ার কিনা? হামিদুর রহমান বলেন তো, এতটুকু আপনি ক্লিয়ার কিনা? হামিদুর রহমান, আপনি এতটুকু ক্লিয়ার কিনা যে যার মাল লাগবে তাকে কি করতে হয়? তাকে আমরা ভাগ করতে গুণ করতে হয়। এতটুকু ক্লিয়ার কিনা হামিদুর রহমান বলেন? আপনি যদি এতটুকু ক্লিয়ার হন, এবার আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, খেয়াল করেন। এই যে খেয়াল করেন, তাহলে কি কি বললাম? ৯০,০০০, ঠিক আছে, ভাগ ১ ইন্টু 0.5। তাহলে ৯০,০০০ কে আপনি ৯০,০০০ কে ১ দিয়ে গুণ করলে ওই ৯০,০০০-ই হবে, ইন্টু 0.5। এখন আপনি এটাকে কিভাবে সমাধান করবেন? এই দশমিককে আপনি তুলে দেন, এর জন্য নিচে একটা ১ দিতে হবে। দশমিকের পরে এক সংখ্যা, তাই একটা শূন্য দিতে হবে। বুঝা গেল?
এবার আপনি কাটাকাটি করেন, এক শূন্য এক শূন্য কাটা, 9,000 কত থাকে, কত 9,000, 5 9 45, তার মানে 45,000। বলুন তো এটা কার মান পাইলাম? এটা আমি তড়িৎ সম্পদের মান পাইলাম। কার মান পাইলাম? এটা আমি তড়িৎ সম্পদের মান পাইলাম। ভাই, তড়িৎ সম্পদের মান পাওয়ার পরে আপনার খেয়াল করেন তো, সূত্র কি লিখলাম? সূত্র লিখলাম হচ্ছে চলতি সম্পদ থেকে তড়িৎ সম্পদকে মাইনাস করতে হয়। তাহলে চলতি সম্পদ কত? 1,20,000, মাইনাস করবেন কত? তড়িৎ সম্পদ 45,000 টাকা। তাহলে আনসার হচ্ছে 75,000 টাকা। এবার আপনি ক্লিয়ার কিনা? হামিদুর রহমান এবার ক্লিয়ার কিনা বলেন তো? আশা করি এবার আপনি ক্লিয়ার। হামিদুর রহমান এবার আপনি ক্লিয়ার। এভাবে হচ্ছে আপনাকে ম্যাথটা সমাধান করতে হবে। বুঝছেন? আপনাকে হচ্ছে এইভাবে হচ্ছে আপনাকে ম্যাথটা সমাধান করতে হবে। বুঝা গেল? এই যে বাকিরা সবাই ক্লিয়ার? সবাই হচ্ছে একটু কষ্ট করে জানান তো, বাকিরা ক্লিয়ার কিনা? বাকিরা ক্লিয়ার কিনা? ঠিক আছে, বাকিরা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে আমাকে জানাইতে হবে। আর ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য, আমাদের কালকেও হিসাব বিজ্ঞান ক্লাস আছে, ঠিক আছে? আমাদের কালকেও অ্যাকাউন্টিং ক্লাস আছে। সবাই ক্লাসে যুক্ত হয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? আসসালামু আলাইকুম।